আমি যে প্রচন্ড খারাপ নির্লজ্জ বেহায়া একটা মেয়ে সেটা আপনি খুব ভালো করে জানেন নিবিড় ভাই। এই তোর লজ্জা করে না বড়দের মুখে মুখে এভাবে তর্ক করতে? আর তোকে না বলেছিলাম এই বাড়িতে না আসতে? তাহলে কেন এসেছিস? আমার মামার বাড়ি তাই এসেছি। মামার বাড়িতে এসেছিস ভালো কথা। আমার রুমে কি করছিলি তুই? মামি আপনাকে ডাকছিল, আমি আসতে চাইনি তাও আমায় পাঠিয়েছে। তুই আমার ঘরে আসতে চাসনি? সিরিয়াসলি? তুই তো শুধুই আমার আশেপাশে আসার বাহানা খুঁজিস, তাই না আফরা? আপনার এত অপমানের পরও বারবার কেন আপনার কাছে আসি সেটা জানতে চাইবেন না? একদম না। তোর এসব আজাইরা কথা শোনার ইচ্ছা বা টাইম কোনোটাই আমার নেই। তোকে যেন আর আমার ঘরে না দেখি। আমিও আর কথা না বাড়িয়ে চলে আসি। এই লোক একটুও ভালো মতো কথা বলতে পারে না। আমি আফরা, আর নিবিড় ভাইয়া আমার মামাতো ভাই। ভাইয়াকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ভাইয়া সেটা বুঝতেই চায় না। সব সময় বাজে ব্যবহার করে আমার সাথে, নিষ্ঠুর একটা। আমি সোজা মামির কাছে চলে গেলাম। আচ্ছা মামি, নিবিড় ভাইয়ার জন্মের সময় কি মামা খুব অর্থ সংকটে ভুগছিল? এসব কি কথা আফরা? তাহলে একটু মধু কিনে নিজের ছেলের মুখে দেয়নি কেন? বুঝেছি, আবার কিছু বলেছে ও তোকে? কিছু মানে অনেক কিছু বলছে। কথা শুনে তো মনে হচ্ছিল যেন ওনার ঘরে ডাকাতি করতে গেছি আমি। রাগ করিস না মামুনি, জানিস তো ওর ঘরে ও কাউকে অ্যালাউ করে না। সেই তো, একটু খেয়াল রেখো, ঘরে আবার বউটাও লুকিয়ে রাখতে পারে। আচ্ছা আমি বাসায় যাচ্ছি। সে কি, এখনই চলে যাবি? বিকেলে গেলে হয় না? না গো, এখানে থাকার মুডটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সাবধানে যাস। নিবিড় ভাইয়াদের বাসা থেকে এসে মন খারাপ করে বসেছিলাম। ভাইয়া যে কেন এমন করে আমার সাথে। মোট ঠিক করার জন্য বিকেলে রাহা আর আরশিকে নিয়ে বাইরে বের হলাম। রাহা হলো আমার প্রাণপ্রিয় বান্ধবী, আর আরশি আমার কাজিন। সবাই মিলে ফুচকা খেতে যাব বলে ঠিক করলাম, সাথে টুকটাক কিছু শপিং করব। শপিং শেষ করে তিনজন এসেছি ফুচকা খেতে। ভেবেছিলাম হয়তো ফুচকা খেলে মনটা ভালো হয়ে যাবে, কিন্তু এখানে এসে মনটা আরও খারাপ হয়ে গেল। দেখলাম নিবিড় ভাইয়া কথা আবুকে ফুচকা খাইয়ে দিচ্ছে। নিবিড় ভাইয়া সবার সামনে কথা আবুকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে দাবি করলেও যে ওদের ভিতরে অন্য কিছু আছে সেটা আমি ভালো করেই জানি। বেস্ট ফ্রেন্ডকে বুঝে কেউ এভাবে ট্রিট করে? মনটাই খারাপ হয়ে গেল, চোখে পানি টলমল করছে। ওদেরকে নিয়ে ফুচকা না খেয়েই ওখান থেকে চলে এলাম। রাহা নিবিড় ভাইয়ের ব্যাপারে সব জানে বলে কোনো প্রশ্ন করলো না আমায়, কিন্তু আরশি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। শরীর খারাপ লাগছে বলে চলে এলাম। বাড়ি ফিরে কাউকে কিছু না বলে সোজা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। কেন জানি না আজ খুব কান্না পাচ্ছে। নিবিড় ভাইয়ার কথা আপুকে আমি আগেও অনেকবার একসাথে দেখেছি, তখনও খারাপ লেগেছে, কিন্তু কেন জানি না আজ কষ্টটা খুব বেশি হচ্ছে। এসেছি থেকে ঘরেই বসে আছি। রাতে খাবারের জন্য আব্বু ডাকতে এলেও শরীর খারাপ বলে কাটিয়ে দিয়েছি। প্রচুর কেঁদেছি এতক্ষণ, চোখ মুখ একদম ফুলে গেছে, মাথাটাও খুব ধরেছে। মাথা ব্যথা কমাতে এই রাতেই একবার গোসল করলাম। রাত প্রায় 3টে বাজে। এত রাতে গোসল করেছি তাহলে নির্ঘাত ঠান্ডা লাগবে, তাই ভালো মতো চুল মুছেই ঘুমিয়ে পড়লাম। রাতে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। ভালো মতো চুল শুকিয়ে ঘুমানোর পরও কিভাবে জ্বর এলো সেটাই মাথায় ঢুকছে না। মা আমার মাথায় জলপট্টি দিচ্ছে। বাবা ডাক্তার আনতে গেছে। সকাল মাত্র 6টার কাছাকাছি। ইতিমধ্যে আমার 14 গোষ্ঠী হাজির হয়েছে আমার সামনে। খবর পেয়েই সবাই চলে এসেছে। সামান্য একটু জ্বর হওয়ায় এভাবে সবাইকে ডেকে আনার কি মানে বুঝি না। আমার জ্বরকে অবশ্য সামান্য বলে চলে না। আমার খুব একটা জ্বর হয় না, কিন্তু যখন হয় তখন একদম হসপিটালে অ্যাডমিট হওয়া লাগে। এত মানুষের মধ্যেও আমার চোখ শুধু নিবিড় ভাইয়াকেই খুঁজছে। আমার এত জ্বর জেনেও কি উনি আসবেন না? দুপুরের দিকে জ্বর একটু কমেছে। সবাই চলে গেলেও মামি থেকে গেছে। নিবিড় ভাইয়া নাকি মামিকে নিতে আসবে। এই সুযোগে নিবিড় ভাইয়াকে একটু দেখব বলে ড্রয়িং রুমে এসে বসে আছি। কালকের ব্যাপারটা নিয়ে ওনার উপর অভিমান হয়েছিল, তবুও এই বেহায়া মনটা যে ওনাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। একটু পরে মামি আমার জন্য কিসের যেন রস নিয়ে আসলো। জ্বরের সময় নাকি এগুলো খেলে ভালো লাগবে। আমি খাবো না করেও খেয়েই ফেললাম। প্রচন্ড তিতা ছিল এটা। কেমন খেতে এটা? নিবিড় ভাইয়ের মতো, মানে খুব তিতা, একদম রসকসহীন।
আমার কথা শুনে মামিও হেসে দিল, সাথে সাথে আমিও হেসে উঠলাম। আম্মুর পর মামি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। মামির একটা মেয়ের খুব শখ ছিল, কিন্তু নিবিড় ভাইয়া হওয়ার পর মামি আর কনসেপ্ট করতে পারেনি, তাই আমাকে নিজের মেয়ের মতো দেখে। মামাবাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে, শুধু নিবিড় ভাইয়াই আমাকে সহ্য করতে পারে না। একদিন ভুলবশত আমার হাত থেকে একটু পানি কথা আপুর গায়ে পড়ে গেছিল বলে খুব বকেছিল আমায়, একটা থাপ্পড়ও মেরেছিল। সেদিন বাড়ি এসে খুব কেঁদেছিলাম। সেদিনও অবশ্য এমন জ্বর এসেছিল। তারপর 3 মাস মামাবাড়ি যায়নি। অবশেষে নিবিড় ভাইয়া এসে আমার কাছে মাপ চেয়েছিল। বসে বসে এসব স্মৃতিচারণ করছিলাম, তখনই নিবিড় ভাইয়া চলে এলো, কিন্তু ওনার সাথে আবির ভাইয়াও ছিল। আবির ভাইয়া আমার নিচের ভাই। ভাইয়া একজন ডাক্তার, কিছুদিন আগে কাজের জন্য দেশের বাইরে গিয়েছিল, কিন্তু ভাইয়া যে আজ আসবে সেটা আমাকে বলেনি, তাই রাগ করে ওখানেই বসে রইলাম। ঠিক করেছি আজ ভাইয়ার সাথে কথা বলবো না। ভাইয়া আমার কাছে এসে বলল, কি হয়েছে বনু? ভাবলাম আজ এসে তোকে চমকে দিব, কিন্তু তুই তো জ্বর বাঁধিয়ে বসে আছিস। ভাইয়ার এই মিষ্টি কথাই আমি একদম গলে গেলাম। এই মানুষটার ওপর তো আমি রাগ করে থাকতেই পারি না। আমি কি ইচ্ছে করে জ্বর বাঁধিয়েছি বল? হ্যাঁ সেই তো, তুই তো কিছুই করিস না, বরং সমস্যাটা তোকে খুঁজে তোর ঘাড়ে এসে ঝুলে যায়, তাই না? নিবিড় ভাইয়ের এই কথাটা শুনে মেজাজ গরম হয়ে গেল। কোথায় আমি অসুস্থ আমাকে সান্ত্বনা দেবে তা না করে আমায় জ্বালাচ্ছে। এই মানুষটা কি কখনো আমায় একটু বুঝবে না? কেন আমাকে উনি এত কষ্ট দেন? রাগ করে ওখান থেকে উঠে চলে যাচ্ছিলাম, তখন উনি বললেন, দাঁড়া আফরা, তোর সাথে আমার কথা আছে। উনি আবার কি বলবেন? কাল যে আমি ওনাকে দেখেছি সেটা জেনে গেল না তো? উপরে তোর রুমে আয়, কথা আছে। আমাকে রুমে যেতে বলেই উনি সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরে চলে গেলেন। আমারও কি যাওয়া উচিত? না, আমি যাব না। এমনিতে তো আমাকে ওনার আশেপাশে যেতেও মানা করেছে, এখন ওনার প্রয়োজন বলে ডাকছে, আমি যাব না। এসব ভাবছিলাম, তখনই কেউ মানে নিবিড় ভাইয়া আমার হাত টেনে আমার ঘরে নিয়ে যেতে লাগলো। যা বাবা, উনি আবার কখন নিচে এলো? কি বলবেন ভাইয়া? তোর জ্বর এলো কি করে? মানে? কাল তুই আমাকে আর কথাকে একসাথে দেখেছিলি, তাই বাড়ি এসে কেঁদে কেঁদে জ্বর বাঁধিয়েছিস, তাই না? আপনি কি করে জানলেন ভাইয়া? সেটা তো না জানলেও চলবে, কেন করছিস তুই এসব? আমি আপনাকে ভালোবাসি ভাইয়া, আপনার সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না আমি। থাপড়ে তোর গালটা লাল করে দিব আমি। তোকে ভালোবাসি না আমি, বুঝেছিস? আপনি কথা আপুকে ভালোবাসেন তাই না? হ্যাঁ আমি ভালোবাসি ওকে। হয়েছে শান্তি? কথাগুলো বলেই নিবিড় ভাইয়া চলে গেল। আমিও দৌড়ে ছাদে চলে গেলাম। আজ আমার খুব কষ্ট হচ্ছে। ভালোবাসা কেন এত কষ্ট দেয়? ছাদ থেকেই দেখলাম নিবিড় ভাইয়া চলে গেল। একটু পরেই বেশ জোরে বৃষ্টি শুরু হলো। আজ আমার চোখের জলের মতো বৃষ্টির পানিও বাদ মানছে না। একই জ্বর, তার উপর বৃষ্টিতে ভেজাই, শরীরটা বেশ দুর্বল লাগছে। দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছি না। হঠাৎই মাথা ঘুরে ছাদেই পড়ে গেলাম। জ্ঞান ফিরতে ফিনাইলের কড়া গন্ধ নাকে এলো। বুঝতে বাকি রইল না যে আমি হাসপাতালে। চোখ খুলতেই মায়ের মলিন মুখটা চোখে পড়ল। পাশে ভাইয়া আর মামি বসেছিল। আম্মু আমার দিকে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে বলল, এরকম পাগলামি কেউ করে? তোর মাথায় কি একটুও বুদ্ধি নেই? মরার শখ হয়েছে? আম্মু চুপ করো তো। ভাইয়া আম্মুকে চুপ করতে বলে আমার দিকে এগিয়ে এসে বলল, এরকম কেউ করে? জানিস আমরা কত টেনশনে ছিলাম, নিজের সাথে সাথে আমাদেরও কষ্ট দিলি তো। আমরা তো ভেবেছিলাম আজ রাতে তোর জ্ঞান ফিরবেই না। ভাইয়ার কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1:30 বাজে। আমি যখন ছাদে ছিলাম তখন 10টা বেজেছিল। আমি এতক্ষণ অজ্ঞান ছিলাম। আমি কি নিবিড় ভাইয়ার জন্য নিজেকে একটু বেশি কষ্ট দিচ্ছি? আম্মু খাবার খাইয়ে ঔষধ খাইয়ে চলে গেল। বাকি সবাইকেও ভাইয়া বাসায় পাঠিয়ে দিল। একটু পর ভাইয়া আমার কাছে এসে আমার হাত ধরে বলল, কি হয়েছে বনু? তুই কোন ব্যাপারে এত কষ্ট পেয়েছিস আমায় বল। আমি আর না থাকতে পেরে ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমি নিবিড় ভাইয়াকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচব না। তুই সত্যি নিবিড়কে ভালোবাসিস? আমায় আগে কেন বলিসনি? আমি চাইনি এটা নিয়ে তোদের মধ্যে কোনো ঝামেলা হোক। ঝামেলা কেন হবে? নিবিড় ভাইয়া যে অন্য কাউকে ভালোবাসে। আচ্ছা তুই এগুলো আমার উপর ছেড়ে দে, আমি দেখে নেব। তুই এখন ঘুমিয়ে পড়। 2 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। এই 2 দিন নিবিড় ভাইয়া একবারও আমার খবর নেয়নি। আমি কি এতই ফেল না?
আমি এবার এইচএসসি দিয়েছি, এখনও রেজাল্ট দেয়নি, তাই পড়াশোনার চাপও নেই। সারাদিন শুয়ে বসেই কাটে। আম্মু রান্না করে, আব্বু অফিসে আর ভাইয়া হাসপাতালে, আর আমি একা বসে বসে বোর হচ্ছি। টাইম পাস করার জন্য মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকলাম। এই দুদিনে ফোনের কোনো খবরই ছিল না। ফেসবুকে ঢুকেই চোখে পড়ল নিবিড় ভাইয়ার হাস্যোজ্জ্বল ছবি। তাদের ফ্রেন্ডস গ্রুপের সবাই মিলে ট্যুরে গেছে। সবার গ্রুপ ছবি হলেও ভাইয়া আর কথা আপুর দুটো ক্লোজ ছবিও পোস্ট করেছে। ছবিগুলো দেখতেই চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মোবাইলটা রেখে বাইরে চলে গেলাম। বিকেলে ভাইয়া এসে বলল আজ নাকি আমায় নিয়ে শপিংয়ে যাবে। কথাটা শুনেই মনটা ভালো হয়ে গেল। সন্ধ্যায় ভাইয়ের সাথে শপিংয়ে গেলাম। ভাইয়া আমার পছন্দ মতো সব কিনে দিল। রাতে বাইরে খাওয়ার কথা থাকলেও ভাইয়ার একটা এমার্জেন্সি কাজ আসায় ভাইয়া আমাকে বাসায় নামিয়ে দিয়ে হাসপাতালে চলে গেল। বাসায় এসে দেখি মামি আর নিবিড় ভাইয়া এসেছে। আমাকে দেখে মামি বলল, এই 3 দিনে আমার মেয়েটা কতটা শুকিয়ে গেছে। এই কদিন হাসপাতালে নিশ্চয়ই ভালো খাওয়া হয়নি। তোর পছন্দের সব রান্না করে নিয়ে এসেছি। মামির কথা শুনে নিবিড় ভাইয়া মামিকে প্রশ্ন করলো, ও যে হাসপাতালে ছিল আমাকে তো বলনি। তুই তো বিজি মানুষ, তোকে তো সেদিন কত ফোন করলাম, তুই বিজি বলে কেটে দিলি, তারপর তো ট্যুরে চলে গেলি। ভাইয়া কিছু বলবে তার আগেই আম্মু এসে ভাইয়াকে খেতে দিয়ে গেল আর আমাকে বলল। ফ্রেশ হয়ে আয় আফরা, খাবার দিচ্ছি। আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে চলে এলাম। নিবিড় ভাইয়া তাহলে এতটাই বিজি ছিল কথা আপুর সাথে? ফ্রেশ হয়ে এসে মোবাইলটা হাতে নিয়েই দেখলাম অনেকগুলো মেসেজ এসেছে। একটা মেসেজ ওপেন করতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মেসেজে লেখা ছিল, তুমি কি জানো শুভ্রপুরী, তোমার শুভ্রতায় আমি প্রতিনিয়ত ডুবে মরছি। আমাকে এমন মেসেজ কে পাঠাবে? তখনই আম্মুর ডাকাডাকিতে নিচে গেলাম। বাকি মেসেজগুলো আর দেখা হলো না। টেবিলে নিবিড় ভাইয়ের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছি। অ্যাডমিশনের ব্যাপারে কি ভাবলি আফরা? নিবিড় ভাইয়ার কথায় তার দিকে তাকিয়ে বললাম, এখনো কিছু ভাবিনি ভাইয়া। মাথা থেকে উল্টাপাল্টা সব চিন্তা ঝেড়ে ফেলে পড়ায় মনোযোগ দে। ভাইয়ার কথায় কোনো উত্তর দিলাম না। ভাইয়া যে আমাকে তার কথা ভুলে যেতে বলছে সেটা আমি ভালোই বুঝেছি। চুপচাপ খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎই ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। এত রাতে আমায় কে ফোন করলো? ফোনটা ধরতেই কেউ একজন বলল, কেমন আছো শুভ্রপুরী? কে আপনি আর আমার নাম্বার কই পাইছেন আর এত রাতে ফোন করেছেন কেন? আমি তোমার খুব পরিচিত একজন। মানে? গেস করো আমি কে? প্লিজ বলবেন কে আপনি? আমি তোমার খুব কাছের একজন। আচ্ছা, ছোটবেলায় কি আপনার আকিকা দেওয়া হয়েছিল? এইগুলো কেমন প্রশ্ন? অবশ্যই দেওয়া হয়েছিল। তাহলে আকিকা দিয়ে যে নাম রাখা হয়েছিল সেটা বলেন, নয়তো ফোন রাখেন। আরে বাহ, আমার নাম জানার এত আগ্রহ। আচ্ছা শোনো তাহলে, আমার নাম প্রহর। এবার দেখি আমায় কেমন খুঁজে বের করতে পারো। কথাটা বলেই লোকটা ফোন কেটে দিল। আজব লোক তো, আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল। আমিও আর 7-5 না ভেবে ঘুমিয়ে পড়লাম। কেটে গেছে 7 দিন। সব কিছুই তার আপন গতিতে চলছে, তেমনি আমার জীবনও। এ কদিনে একবারও আমার নিবিড় ভাইয়ার সাথে কথা হয়নি। মামা বাড়ি যাওয়াটাও কমিয়ে দিয়েছি। বেশ কিছুদিন ধরেই মামি বারবার ফোন করছে ও বাড়ি যাওয়ার জন্য। তাই ঠিক করেছি আজ বিকেলে যাব। তবুও নিবিড় ভাইয়ার মুখোমুখি হতে চাচ্ছি না। বিকেলে নিবিড় ভাইয়াদের বাসায় গিয়ে বেল বাজাতেই নিবিড় ভাইয়া এসে দরজা খুলে দিল। কি চাই? বাথরুম পরিষ্কার করতে আসছি। হোয়াট? কি হোয়াট? আমাকে দেখে আপনি বোঝেন নাই যে আমি এখানে কি করতে আসি? যত সব, সরেন দেখি, ভিতরে যেতে দেন। নিবিড় ভাইয়াকে কিছু বলতে না দিয়েই আমি ভিতরে ঢুকে গেলাম। বাড়ি থেকেই ঠিক করে আসছি এখন থেকে নিবিড় ভাইয়াকে একদম ইগনোর করব আমি। তাকেও বোঝাবো যে আমারও আত্মসম্মান আছে। আমিও সোজা মামির কাছে চলে গেলাম। অনেকক্ষণ গল্প করলাম দুজন। রাত প্রায় 8টা বাজে। রাতে ভাইয়া বাসায় যাওয়ার সময় আমায় নিয়ে যাবে। কিছুক্ষণ পর মামির এক প্রতিবেশী এসে মামিকে ডেকে নিয়ে গেল। তার কি যেন সমস্যা হয়েছে তাই। বাড়িতে এখন আমি একাই। নিবিড় ভাইয়াও আছে তার ঘরে। আমি সিঁড়ি দিয়ে নেমে নিচে যাচ্ছিলাম, তখনই কিছু একটার সাথে বেঁধে পড়ে যেতে নিলেই কেউ আমাকে ধরে ফেলে, কিন্তু শেষ রক্ষা হলো না। দুজনেই নিচে পড়ে গেলাম। কোমরটা বুঝি ভেঙেই গেল। পরক্ষণেই মনে পড়ল নিবিড় ভাইয়া তো আমাকে ধরবে না, তাহলে কে ধরলো? ভূত না তো আবার? তাকে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে, বেশ সুদর্শন। এই, আপনি কে? হ্যাঁ, আর আমাকে কেন ধরলেন? কি আর বলি বলুন তো, ভাবলাম আপনাকে ধরে হিরোদের মতো পড়ার হাত থেকে বাঁচিয়ে নিব, কিন্তু তার হলো কই, মাঝখান থেকে নিজেও পড়ে গেলাম। বেশ হয়েছে পড়ে গেছেন। খুব শখ না হিরো হওয়ার?
কি হচ্ছে এখানে? নিবিড় ভাইয়ের কথা শুনে দুজনেই তার দিকে তাকালাম। উনি ছেলেটাকে উদ্দেশ্য করে বললেন, প্রহর ঘরে আয়, কাজ আছে। নিবিড় ভাইয়ের কথা শুনে মনে পড়ল ওই লোকটার কথা। সেও নিজের নাম প্রহর বলেছিল। গত 7 দিনেও আমার ফোনে এমন অনেক মেসেজ এসেছে, যদিও আমি সেগুলোকে একদম ইগনোর করেছি। আচ্ছা, এই লোকটা কি সেই লোক? না, সেটা কি করে সম্ভব? এখানে এত দাঁড়িয়ে কি ভাবছিস আফরা? মামির কথায় ধ্যান ভাঙলো। আচ্ছা মামি, তোমাদের বাড়িতে এসছে ওই ছেলেটা কে? ওহ, প্রহর, ও তো আমার বড় ভাইয়ের ছেলে। ও, আমি কেন তাকে আগে দেখিনি? ওরা সবাই তো দেশের বাইরে থাকতো, তাই হয়তো দেখিসনি। গতকালই দেশে এসেছে। আচ্ছা, আবিরের আসার সময় হয়ে গেছে, চল তোকে খেতে দিয়ে দিই। চলো। রাতে ভাইয়ার সাথে বাড়ি ফিরছিলাম, তখন ভাইয়া আমায় জিজ্ঞেস করলো, আফরা, তোর সাথে কি নিবিড়ের আর কোনো কথা হয়েছে? না ভাইয়া। আচ্ছা, তোর তো আজকে অফ ডে ছিল, তাহলে হসপিটালে কেন গেলি? তুই ছিলি না তাই। তোকে ছাড়া বাসায় থাকতে আমার একদম ভালো লাগে না। তুই একটা বিয়ে কেন করিস না? বউ থাকলে সব ভালো লাগবে। তুই খুব পেকে গেছিস, তাই না? সবই তোর অবদান। তাই বুঝি? আজ শুক্রবার। আজ আমাদের বাসায় মামা আর মামির বড় ভাইদের দাওয়াত করা হয়েছে। মামির বড় ভাই নাকি আপুর খুব ভালো বন্ধু ছিল, অথচ আমি কিছুই জানতাম না। সকাল থেকেই খুব বোর হলাম। মামি সকাল সকাল এসেই মায়ের সাথে কাজ করছে, আমাকে কোনো কাজে হাত লাগাতে দিচ্ছে না, অসুস্থ থাকায়। যদিও অন্য সময় কোনো কাজ করি না। পাশেই আরশিদের বাড়ি, তাই ভাবলাম বোর হওয়ার চেয়ে আরশিকে জ্বালিয়ে আসি। আরশিদের বাড়িতে এসে দেখলাম ওর ভাই খুব মনোযোগ দিয়ে কিছু লিখছে। ওর নাম আহির, মাত্র ক্লাস 4-এ পড়ে। কি লিখিস পিচ্ছি? আরে আপনি, তুমি আসছো? একটু সুন্দর করে চিঠিটা লিখে দাও তো। কিসের চিঠি? আরে আমার গার্লফ্রেন্ড রাগ করেছে, তার রাগ ভাঙানোর জন্যই এই চিঠিটা লিখছিলাম। আহিবের কথা শুনে যেন আমি শূন্যে ভাসছি। ছেলে বলে কি? এই ছেলে বয়স হয় নাই 10 বছর, এখনই গার্লফ্রেন্ড জুটিয়েছিস? হ্যাঁ আপু, আমাদের 2 বছরের রিলেশন। আচ্ছা আপু, আমি যাই, আম্মু ডাকছে। তোমাকেই বললাম, কিন্তু কাউকে বলো না। এখন মনে হচ্ছে জীবনে কি করলাম, জীবনটাই বৃথা। এত বছরেও নিবিড় ভাইয়াকে পটাতে পারলাম না, আর এদের 2 বছরের রিলেশন। আরশির সাথে খানিকক্ষণ গল্প করে বাসায় এসে গোসল করে নামাজ পড়ে নিলাম। সবাই হয়তো নামাজ পড়ে আসবে। এদিকে পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে। এখন আম্মু জীবনেও খেতে দিবে না, তাই মোবাইলটা নিয়ে ব্যালকনিতে চলে গেলাম। একটু পর ঘরে এসে দেখি বিছানায় বেশ সুন্দর একটা প্যাকেট রাখা, সুন্দর কাগজে মোড়া। কিন্তু এটা কি দিল? আব্বু বা ভাইয়া দিলে তো আমাকে বলতোই। আমি কি এটা খুলে দেখব? বক্সটা খুলে দেখি একটা কালো জামদানির শাড়ি আর একজোড়া ঝুমকো। কালো জিনিস বরাবরই আমার খুব পছন্দ, তাই শাড়িটাও বেশ ভালো লাগলো। তখনই আমার মোবাইলে একটা মেসেজ এলো। শুভ্রপরি, তোমার শুভ্রতায় কালো রংটা বড্ড মানায়। সবাই তো নীল শাড়ি পরে, তুমি না হয় কালোই পরলে। আমার কি গিফট নেওয়া উচিত? কে না কে দিয়েছে? আচ্ছা রেখে দিই, যদি কখনো তাকে পাই তাহলে ফেরত দিয়ে দিব। মেহমানরা চলে এসেছে। মামির ভাইয়ের বউ বেশ সুন্দর দেখতে, অনেকটা বিদেশিদের মতো দেখতে। উনি আমার দিকে এগিয়ে এসে বলল, বাহ, মেয়েটা তো মাশাল্লাহ। আমার একটা মেয়ে তো খুঁজছিলাম প্রহরের জন্য। ওনার কথা শুনে আমি অবাক হয়ে আম্মুর দিকে তাকালাম। তখনই বাকি সবাই চলে আসায় কথার প্রসঙ্গ পাল্টে যায়। সবার সাথে বাবা পরিচয় করিয়ে দিল। নিবিড় ভাইয়ের মামা মামি বেশ ভালো মানুষ। কিছুক্ষণ গল্প গুজব করে সবাই খাওয়া দাওয়ার পর্ব সেরে নিল। একটা জিনিস বেশ খেয়াল করছি যে এই প্রহর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। এই লোকটাকে আমার খুব সন্দেহ হচ্ছে। সবাই মিলে আবার গল্পে বসেছে। এত গল্প কই থেকে আসে কে জানে। আমার তো প্রচন্ড ঘুম পাচ্ছে, তবুও ভদ্রতার খাতিরে মুখে একফালি হাসি ঝুলিয়ে বসে আছি। তখন নিবিড় ভাইয়া বললেন, সামনে তো রেজাল্ট দিবে, আফরা অ্যাডমিশন কোথায় দিবি কিছু ভেবেছিস? নিবিড় ভাইয়ার কথায় যেন আকাশ থেকে পড়লাম। জীবনে প্রথম নিবিড় ভাইয়া আমার সাথে এত ভালো করে কথা বলেননি। আমি কিছু বলবো তার আগেই ভাইয়া বলল, ওর তো ভালো একটা ভার্সিটিতে অ্যাডমিশন চাই। আমিও বলেছি ওকে ঢাকা ভার্সিটিতেই ভর্তি হতে হবে। কিন্তু ফুপু, ঢাকা ভার্সিটিতে শুধু পড়বো বললেই তো হয় না, সেজন্য পড়াশোনাও করতে হয়। আর এজন্য আফরার আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। আচ্ছা আফরা, তুই আমার সাথে ওপরে চল, তোকে কিছু বই সাজেস্ট করি, অ্যাডমিশনে কাজে লাগবে।
নিবিড় ভাইয়ার কথায় আমি একটা শুকনো ঢোক গেলাম। যদি রুমে গিয়ে আমার গলা টিপে মেরে ফেলে। আমি করুণ মুখ করে ভাইয়ার দিকে তাকালাম, যার অর্থ আমি যাব না। ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হেসে যেতে বলল। রুমে গিয়ে দেখি নিবিড় ভাইয়া বিছানায় বসে ফোন টিপছে। আমি চুপচাপ গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। উনি ফোনের দিকেই তাকিয়ে বলল, প্রহরের সাথে তোর কি চলে আফরা? ওনার সাথে আবার আমার কি চলবে? তাহলে ও বারবার তোর দিকে তাকিয়ে হাসছিল কেন? আমি কি করে জানবো সেটা? বাই দ্য ওয়ে, আপনি কি জেলাস ভাইয়া? আমার এমন কথা শুনে নিবিড় ভাইয়া তেলে বেগুনে জ্বলে উঠল। একটা থাপ্পড় মারবো ফাজিল মেয়ে। আমি কেন জেলাস হতে যাব? তোর এখন পড়াশোনার বয়স, তা না করে তুই এসব আজাইরা চিন্তা করিস। আবার যদি এসব কাণ্ড আমার চোখে পড়ে তাহলে ফুপুকে বলবো একদম ধরে বিয়ে দিয়ে দিতে। বলেই উনি চলে গেলেন। যা বাবা, আমি করলামটা কি? যাই হোক, উনি কি আমায় নিয়ে জেলাস নাকি বিরক্ত? সন্ধেবেলা সবাই চলে গেলে রুমে এসে ফোন নিয়ে বসলাম। দেখি নিবিড় ভাইয়া কতগুলো বইয়ের নাম মেসেজ করছে। আমিও ভাইয়াকে ফোন করে বলে দিলাম আসার সময় বইগুলো নিয়ে আসতে। হঠাৎ নিবিড় ভাইয়ার এত পরিবর্তন যেন হজম হচ্ছে না। একটু পর নিবিড় ভাইয়ার আর একটা মেসেজ। বইগুলো শুধু কিনে ঘরে সাজিয়ে রাখিস না, ঢাবিতে চান্স পেতে হলে পড়তেও হবে। আমিও খুব ভেবে চিন্তে একটা রিপ্লাই দিলাম। আমি ঢাবিতে চান্স পেলে আপনার কষ্ট হবে না? না মানে আপনার তো আবার আমার থেকে অ্যালার্জি আছে। মেসেজটা দিয়ে আমি ফোনটা রেখে এশার নামাজটা পড়ে এলাম। এসে ফোন হাতে নিয়ে দেখি নিবিড় ভাইয়া আমাকে ব্লক মেরে দিয়েছে। হয়তো আমার কথাটা তার হজম হয়নি। এটা অবশ্য আমার জন্য নতুন কিছু না। বছরে বেশিরভাগ সময় আমি ভাইয়ার ব্লক লিস্টেই থাকি। তার মনে জায়গা করে নিতে না পারলেও তার ব্লক লিস্টে আমার জায়গাটা খুব সহজেই হয়। একটু পরে দেখি ভাইয়া এক গাদা বই নিয়ে রুমে ঢুকছে। এক একটা বইয়ের সাইজ দেখেই আমার পড়ার ইচ্ছে বই চাপা পড়ে গেছে। এভাবে কি দেখছিস? আচ্ছা ভাইয়া, আমি তো একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিব, তার জন্য কি দেশের অর্ধেক বই পড়া দরকার? এমনভাবে বলছিস যেন আগে কখনো এত বই পড়িসনি। আরে আমি তো এমনিই বললাম, তুই সিরিয়াস হচ্ছিস কেন? আচ্ছা বনু, তুই নিচে গিয়ে আম্মুকে খাবার দিতে বল। আমি ফ্রেশ হয়ে আসছি, প্রচুর খিদে পেয়েছে। আচ্ছা যাচ্ছি, তুই আয়। সবাই একসাথে খেতে বসছি, তখন আব্বু ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, তাবির, তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, নিজের পায়েও দাঁড়িয়েছো, তো বিয়ে শাদীর বিষয়ে কি কিছু ভেবেছো নাকি? না আব্বু, আমি তো সবে চাকরিতে জয়েন করেছি। আগে নিজের একটা ভালো পজিশন বানাতে চাই, তারপর বিয়ে নিয়ে ভাববো। গুড। আচ্ছা, তোমাদের মনে হয় না আরফা ইদানিং আমাদের সাথে একদম কথা বলে না? ওর মনে হয় এ বাড়িতে থাকতে ভালো লাগে না, ওকে বরং বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিই। মোটেও না। তুমি আর ভাইয়া তো সারাদিন বাইরেই থাকো, শুধু এই রাতেই তোমাদের দেখা পাওয়া যায়। আর আম্মুর সাথে কথা বলতে গেলেই তো কাজের বাহানা করে চলে যায়। আমার কথা শেষ হতেই দেখি আম্মু আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে, যেন এখনই আমার বারবিকিউ বানিয়ে খেয়ে ফেলবে। এটা কিন্তু একদম ঠিক না বীরের মা। হ্যাঁ সেই তো, আমার কাছ তো শুধু বাহানা লাগে তোমার মেয়ে, তাই না? গল্পে গল্পে খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। মাত্র 10টা বাজে, এখন আমার ঘুম ধরবে না। কি আর করার, আবার ফোন নিয়ে বসলাম। ব্যালকনির দরজাটা খোলা রেখেছি, হালকা হালকা ঠান্ডা বাতাস আসছে। আশিদের বাড়ির শিউলি গাছের ফুলের গন্ধ রুম পর্যন্ত এসে গেছে। সব মিলিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ। খানিকক্ষণ ফেসবুক স্ক্রলিং করার পর দেখি নিবিড় ভাইয়া মেসেজ পাঠিয়েছে। উনি এবার এত দ্রুত আমায় আনব্লক করলেন। মেসেজটা ওপেন করলাম। এত রাতে অনলাইনে কি আফরা? উনি আমাকে এরকম একটা মেসেজ দিয়েছেন মাত্র 10:30 বাজে। তবুও ঠিক, আগে তো পড়াশোনার ফাঁকে বেশি সময় পেতাম না অনলাইনে থাকার। তারপর অবশ্য সারা দিন রাত নিবিড় ভাইয়ার চিন্তায় কেটে যেত। ইদানিং অবশ্য নিবিড় ভাইয়াকে নিয়ে অত চিন্তা আমি করি না। তার চিন্তা যে আমার মাথায় আসে না তা নয়, তবুও চেষ্টা করি এড়িয়ে চলার। আমি নিবিড় ভাইয়ার মেসেজের রিপ্লাই না দিয়েই ঘুমিয়ে পড়লাম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে আম্মু ডেকে তুলেছে। আজ নাকি আমরা নানার বাড়ি যাব। হঠাৎ করেই নাকি নানির শরীরটা খারাপ হয়ে পড়েছে। সকাল সকাল ফ্রেশ হয়ে আমি একটা লং টপস আর জিন্স প্যান্ট পরে নিলাম। এগুলো কি পড়েছিস তুই? জানিস না ওখানে কেউ এগুলো পছন্দ করে না? উফ আম্মু, এখন আমি আর চেঞ্জ করতে পারবো না, যাও তো। আমার নানা বাড়ি গ্রামে, সেখানে শহরের ছোঁয়া লাগলেও তা খুব কম। আমরা মামারা সবাই শহরে থাকা সত্ত্বেও নানা নানিকে কেউ শহরে আনতে পারেনি। তাদের কাছে তাদের গ্রামই ভালো। অবশ্য ওখানে আমার এক খালামণিও থাকে। নানার বাড়ি আমরা খুব কমই যাই। আমার 18 বছরের জীবনে আমি মাত্র 2বারই ওখানে গেছি।
নিবিড় ভাইয়াও চলে এসেছে। এখান থেকে সবাই একসাথে রওনা দিব। আমরা আমাদের গাড়ি আর নিবিড় ভাইয়ারা তাদের গাড়িতে করে যাবেন। প্রায় 7-8 ঘন্টা লেগে যাবে ওখানে পৌঁছতে। আমার অবশ্য জার্নি করতে সমস্যা হয় না, কিন্তু আম্মুকে নিয়ে যত টেনশন। প্রায় 7 ঘন্টা জার্নি করে নানা বাড়ি এসে পৌঁছলাম। আমরা খালামণিদের বাসায় উঠেছি। নানা নানিও এখানেই আছে। আম্মু আর মামা তো কান্নাকাটিতে ব্যস্ত। জানি তাদের মা, তবুও অসুস্থ মানুষের সামনে এভাবে কান্না করা উচিত না। খালামণি আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমিও ফ্রেশ হতে গেলাম। খালামণির 2 ছেলে এবং অবশ্য আমি একাই মেয়ে। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলাম। এখন আমার একটা লম্বা ঘুম দরকার, তাই ঘুমিয়ে পড়লাম। জানি এ সময় কেউ ডাকবে না আমায়। আমার ঘুম পুরো হওয়ার আগে ভেঙে গেলে খুব মাথা ব্যথা করে আমার, এটা সবাই জানে। একেবারে সন্ধ্যার আগে ঘুম ভেঙে গেল। প্রচণ্ড খিদে পেয়েছে যেন, এখন না খেতে পেলে মরেই যাব। ফ্রেশ হয়ে নিচে এলাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। তখন দেখি আপার ভাইয়া বাসায় ঢুকছে। আরাব ভাইয়া হলো মামুনির বড় ছেলে, আমার থেকে বছর 7-এর বড়। কাউকে খুঁজছিস আফরা? সবাই কোথায় গেছে ভাইয়া? সবাই তো নানার করে। তোর কি কিছু লাগবে? আমার না খুব খিদে পেয়েছে। আচ্ছা তুই দাঁড়া, আমি আম্মুকে পাঠাচ্ছি। আচ্ছা। একা একা খালামণিদের ছাদে বসে আছি, খুব বোর হচ্ছি। সবাই ব্যস্ত। আরাব ভাইয়া থাকলেও হতো, কিন্তু নিবিড় ভাইয়া নাকি তাকে নিয়ে কোথায় বেরিয়েছেন। রাদিফও নেই। রাদিফ হলো খালামণির ছোট ছেলে, আমার সমবয়সী। আমাদের মাঝে সম্পর্কটা বেশ ভালো, একদম বন্ধুর মতো। ও নাকি ওর বন্ধুদের সাথে ঘুরতে গেছে। কি আর করার, একা একা মোবাইল নিয়ে বসে আছি। ঠিকমতো নেটও পাচ্ছে না, তাই ফোনটাকে এদিক সেদিক করছিলাম। হঠাৎই কেউ ভাও বলে চিৎকার দিল। সাথে সাথে আমার ফোনটা হাত থেকে পড়ে গেল। পেছনে তাকিয়ে দেখি রাদীপ। ওকে দেখে মেজাজটা একদম বিগড়ে গেল। এই ফাজিল পোলা, এভাবে কেউ চিল্লাই? আমার সাথের ফোনটা গেল। রাদীপ আমার ফোনটা তুলে নিয়ে বলল, কিছু হয় নাই, দেখ তুই এত রাতে ছাদে কি করিস? যদি পেতনি ধরে নিয়ে যেত? তুই কি দেখেছিস? পেতনিকে কখনো পেতনি ধরে? ভূত হলে অবশ্য ঠিক ছিল। নিবিড় ভাইয়ের এমন ফোড়ন কাটা কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম। এই লোক এখানে কি করে? একদম ঠিক বলেছ নিবিড় ভাইয়া। এই পোলা, আমাকে তোর পেতনি মনে হয়? মানলাম নিবিড় ভাইয়ের চোখ খারাপ, তাই কি তোর চোখ খারাপ? কি বললি তুই আফরা? আমার চোখ খারাপ? অবশ্যই, না হলে কেউ হিরে রেখে কাজ নিয়ে পড়ে থাকে। কি বলি তুই? না কিছু না, আমি নিচে যাচ্ছি। রাদীপ, তোরা থাক। তোকে যেতে বলেছি আমি? রাদীপ তুই যা, আফরার সাথে আমার কথা আছে। নিবিড় ভাইয়ের কথায় চোখগুলো ছোট ছোট করে তার দিকে তাকালাম। আমাকে আবার ছাদ থেকে ফেলে দিবে না তো? কিছু বলবেন ভাইয়া? এত রাতে একা একা ছাদে বসে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলি মনে হয়। আমার আর বয়ফ্রেন্ড কই হলো? এই 2 বছর আপনার পিছনে যদি ঘুরে টাইম পাস না করতাম, তাহলে এতদিনে 1000 খানিক বয়ফ্রেন্ড জুটে যেত আমার। নিবিড় ভাইয়ের মুখ দেখেই বোঝা গেল সে আমার এমন জবাব আশা করেনি। তা আমার উপর যে এত ভালোবাসা ছিল তা কি বাতাসে উবে গেল? উবে যায়নি তো ভাইয়া, শুধু নিজের আত্মসম্মান জাগ্রত হয়ে গেছে। তাই নাকি? আমি নিচে যাচ্ছি ভাইয়া। নিহানকে আফরা? নিবিড় ভাইয়ের কথা শুনে মাথাটা যেন ঘুরতে শুরু করেছে। বারবার কেন এই নামটা আমার সামনে আসে? এই কালো অতীতটাকে আমি যত ভুলে যেতে চাই, ততই এই জিনিসটা আমার সামনে চলে আসে। আমি কিছু জানতে চাইলাম আফরা। নিবিড় ভাইয়ের প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারছি না। মাথাটা ভনভন করে ঘুরছে, শরীরটাও অস্বাভাবিকভাবে কাঁপছে। চোখের সামনে সব ঝাপসা দেখছি আমি। তোর কি শরীর খারাপ লাগছে আফরা তোর? নিবিড় ভাইয়ের পরবর্তী কথা শোনার আগেই তার বুকে লুটিয়ে পড়লাম। চোখ খুলেই দেখি সকাল হয়ে গেছে। এটা অবশ্য নর্মাল। যখনই আমার এই সমস্যা হয়, তখন আমাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়। আমার ব্রেনকে এমন সময় শান্ত করার একটাই উপায় হলো লম্বা ঘুম। লাস্ট 2 বছরে এমনটা অনেকবার হয়েছে। মাথাটা এখনো প্রচণ্ড ধরে আছে। একটু পরেই আম্মু আর মামা রুমে এলো। মামা আমার মাথায় হাত রেখে বলল, কাল কি হয়েছিল মামুনি? আমি জানি নীরব নিহানের কথা জানতে চেয়েছিল, তাই বলে এত দুর্বল হলে হবে? নিজেকে শক্ত করতে হবে মামুনি, সব কিছু ভুলে যেতে হবে তোকে। আমি পারি না গো মামা, কিছুতেই ওই রাতটাকে ভুলতে পারি না। আচ্ছা বাদ দে সব। আরিয়া তুই খাবার নিয়ে আয়। মামুনি তুমি ফ্রেশ হয়ে আয়, আমি আজ তোকে খাইয়ে দিব। আচ্ছা। মামা আমায় খাইয়ে দিয়ে চলে গেল। একটু পরে নাকি নানিকে নিয়ে হাসপাতালে যাবে। কিন্তু আমার মাথায় একটাই প্রশ্ন, নিবিড় ভাইয়া নিহানের ব্যাপারে কি করে জানলো? কোনোভাবে কি আরাব ভাইয়া বলেছে? কিন্তু আরাব ভাইয়া বললে তো সবটাই বলতো। ঘরে বসে বিরক্ত হচ্ছিলাম, তাই বাইরে গেলাম। রাদীপ এসে বলল, এই আফরা, নদীর ধারে যাবি? অনেক কাশফুল হয়েছে ওখানে।
রাদীপের কথা শুনে মনটা ভালো হয়ে গেল। এখানকার নদীটা খুব সুন্দর, যদিও 4-5 বছর আগে এসেছিলাম এখানে। সবাই কাশফুলের সাথে এত এত ছবি পোস্ট করেছে, আমি একটাও ছবি দিতে পারিনি বলে মন খারাপ হয়েছিল। এবার অনেক ছবি তুলব আর এফবিতে পোস্ট করব, ভেবেই মনটা ভালো হয়ে গেল। বিকেলে আমি আরাফ ভাইয়া, নিবিড় ভাইয়া, রাদীপ আর রাদীপের এক কাজিন তাহা মিলে ওখানে গেলাম। বেশ সুন্দর জায়গাটা, অনেক ছবি তুললাম সবাই মিলে। আমি একটা কাশফুল ছেঁড়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। একটা ডাল ধরে টানতেই বেশ খানিকটা হাত ছিঁড়ে গেল। তখন নিবিড় ভাইয়া এসে কয়েকটা ফুল ছিঁড়ে আমার হাতে দিল আর বলল, এখন একটা ফুল ছেঁড়া শক্তি হয়নি, তুই আবার আমায় বিয়ে করতে চাস? বিয়ের পর আমার ভারটা সামলাবি কি করে? কথাগুলো বলেই নিবিড় ভাইয়া চলে গেল। তার কথাটা বুঝতে খানিকক্ষণ সময় লাগলো আমার। বোঝা মাত্রই আমার চোখ দুটো গোল গোল হয়ে গেল। খানিকক্ষণ ঘুরে ফিরে চলে এলাম। সন্ধেবেলা সবাই মিলে নানার ঘরে বসেছিলাম। নানার নাকি খুব জরুরি কোনো কথা আছে। দেখো, আমি বুঝতে পারছি আমি আর বেশি দিন বাঁচব না। আর আফরার হলো এই বংশের একমাত্র মেয়ে, আর আমি চাই না ও বাইরে কোথাও যাক। তুমি ঠিক কি বলতে চাচ্ছ মা? আমি জানি আফরারের বয়সটাও কম, তবুও চাই আরাফ আর আফরারের বিয়ে দিতে। নানির কথা শোনা মাত্রই আমার আর আরাফ ভাইয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। আরাফ ভাইয়া বলল, এটা সম্ভব না নানি, আমি আপনাকে সবসময় নিজের বোনের মতো দেখছি। আমি কিছু জানতে চাই না, আমার কথাই শেষ কথা। বাকিদের কথা শোনার আগেই ওখান থেকে উঠে চলে এলাম। কেন জানি নানির এই কথাটা কিছুতেই মানতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। যদি নানি আরাফ ভাইয়ার জায়গায় নিবিড় ভাইয়ার সাথে আমার বিয়ে দিতে চাইতো, তাহলে কি খুব ক্ষতি হতো? আচ্ছা, নিবিড় ভাইয়া কি খুশি হয়েছে এই খবরে? সেই যে রুমে এসেছি এখনো বের হয়নি। কেঁদে কেঁদে একদম চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। রাত প্রায় 12টা বাজে। সবাই খাওয়ার জন্য ডাকাডাকি করছে। আমি ঠিক করেছি আজ কিছুতেই বের হব না। খানিক পর নিবিড় ভাইয়ার গলা পেলাম। আফরা, দরজাটা খোল। না খেয়ে দেখে কি বোঝাতে চাইছিস তুই? আরাবকে বিয়ে করবি না সরাসরি বললেই তো পারিস, এত নাটক করার কি আছে? নিবিড় ভাইয়ার কথায় খুব কষ্ট পেলাম। সবটাই ওনার নাটক মনে হচ্ছে। উনি কি জানে না আমার মনে কি আছে? কেন বলছে না উনি সেটা? নাকি বুঝেও না বোঝার ভান করে? পরদিন সকালে আমি ভাইয়ার সাথে ঢাকা ফিরে এলাম। ওখানে থাকলে দম বন্ধ হয়ে মরেই যেতাম। পুরো রাস্তা চুপ করেছিলাম। ভাইয়াও কোনো প্রশ্ন করেনি, সে তো সবটাই জানে। বিকেলে 1 কাপ কফি নিয়ে ছাদে বসেছিলাম। রাহাকে সেই কখন ফোন করেছি এখনো আসছে না। মা ফোন করেছিল, তারা নাকি রওনা দিয়েছে। আপু আর নিবিড় ভাইয়া নাকি মানা করে দিয়েছে, তারা এখনই আমার বিয়ে দিতে চায় না। আর আমার মতের বিরুদ্ধে তো একদম। এই বিয়ে নিয়ে নাকি আপুর সাথে নানার ছোটখাটো একটা ঝামেলাও হয়েছে। আপুর ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু নিবিড় ভাইয়া এমন কেন করলো? কি ভাবছিস আফরা? তুই ইডিটা তো দেরি করে এলি কেন? একটুকুই তো দেরি করছি, তুই কি বলবি বলছিলি? রাহাকে সব কিছু খুলে বললাম। আফরা, আমার মনে হয় তোর এভাবে নিবিড় ভাইয়ের পেছনে পড়ে থাকা উচিত না। উনি তোকে এত অপমান করে। কি করব বলতো? নিহানকে ভুলে থাকার একমাত্র উপায় তো নিবিড় ভাইয়া। নিহানকে মনে রাখা নিতান্তই তোর বোকামি। কি করব বল? কোনোভাবেই তো ওই বেঈমানকে আমি ভুলতে পারি না। আচ্ছা বাদ দে এসব। আন্টিরা কখন আসবে? রাত হবে। কিছু সময় থেকে রাহাত চলে গেল। সন্ধে নেমে গেছে বলে আমিও নিচে নেমে এলাম। এসে দেখি ফোনে অনেকগুলো মিসড কল। আমি কল ব্যাক করলাম, কিন্তু প্রথমবার রিসিভ হলো না। দ্বিতীয়বার রিসিভ হলো। ওপাশের লোকের কথা শুনে ফোনটা হাত থেকে পড়ে গেল। আমি বুঝি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেললাম। 1.5 ঘন্টা ধরে হাসপাতালে বসে আছি। নানি বাড়ি থেকে আসার সময় আব্বু আম্মুর গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। দুজনের অবস্থাই খুব খারাপ। অপারেশন থিয়েটারে আছে তারা। ভাইয়াও ভেতরে আছে। কিছুক্ষণ পরে একজন ডাক্তার বেরিয়ে এলো। তাকে দেখেই তার দিকে ছুটে গেলাম। ডাক্তার বলল ওরা নাকি দুজনের কাউকেই বাঁচাতে পারেনি। কথাটা আমার কানে প্রবেশ মাত্রই আমার পুরো শরীর কেঁপে উঠল। আমার পুরো দুনিয়াটাই যেন থেমে গেল। আপু বলে এক চিৎকার দিয়েই মাটিতে লুটিয়ে পড়লাম। বাবা মাকে ছেড়ে বেঁচে থাকার মতো কঠিন কাজ দুনিয়াতে হয়তো আর নেই। আর এই কঠিন কাজটাই যে আমাকে করতে হবে। আমার সামনেই আব্বু আম্মুর কাফনে মোড়ানো লাশ রাখা, বাড়ি ভর্তি মানুষ, কিন্তু দিন শেষে তো তারা সবাই চলে যাবে। আমরাও একা হয়ে যাব।
ছোট ছোট ব্যাপারে কেঁদে ভাসিয়ে ফেলা এই আমি আজ একটুও কাঁদতে পারছি না। খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে, বাবা মা তোমরা ফিরে আসো না, কিন্তু আমি পারছি না। নিজেকে বড্ড অনুভূতিহীন মনে হচ্ছে। আব্বু আম্মুর দাফন শেষ হয়েছে ঘন্টা দুয়েক, বাকিরা সবাই চলে গেছে, শুধু আমাদের পরিবারের কিছু লোক রয়ে গেছে। কিছুক্ষণ পরে খালামণি ও আঙ্কেল আমার কাছে এলো। আঙ্কেল মামাকে গিয়ে বলল, আবরি তো বড় হয়ে গিয়েছে ভাইজান, কিন্তু আফরাও তো এখনো ছোট, ওর দায়িত্ব কে নিবে? আবিরের বউ এলে তো ও বেশি দিন এখানে টিকতে পারবে না। উনি কিছুক্ষণ থেমে আবারও বললেন, দেখেন ভাইজান, নিবিড় যে আফরাকে পছন্দ করে না সেটা তো সবাই জানে, তাই আফরা যে আপনাদের বাড়ি থাকতে পারবে না সেটা আমিও জানি। তাহলে নিশ্চয়ই ওর দায়িত্ব আমাদের ঘাড়ে এসেই পড়বে। আমি কিন্তু ওইসব ঝামেলা নিতে পারবো না। আঙ্কেলের কথা শেষ হতেই ভাইয়া চিৎকার করে বলে উঠল, কাউকে নিতে হবে না আপনার দায়িত্ব। যতদিন আমি আসছি ততদিন ওকে নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। আঙ্কেল বেশ অপমানিত হলেন ভাইয়ার কথায়। নানিও মুখ বুজে সব শুনছে। ওখানে আর এক মুহূর্ত না থেকে ঘরে চলে গেলাম। গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। নিজের আপন মানুষগুলোকেও আমার বড্ড অচেনা মনে হচ্ছে। সবারই এখন আমাকে বোঝা মনে হচ্ছে। একদিন হয়তো ভাইয়ারও আমাকে বোঝা মনে হবে। বাইরে থেকে সবাই দরজা খুলতে বলছে, তোমরা প্লিজ যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। আব্বু আম্মুকে ছাড়া পুরো একটা দিন কেটে গেছে। তখন থেকে এখন পর্যন্ত কিচ্ছু মুখে তুলিনি আমি। একটু তো খেয়ে নে মা, এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবি। আমি খাবো না মামি, তুমি খাবারটা রেখে এসো। মামিকে কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে এলাম। আমি একদমই ক্ষুধা সহ্য করতে পারি না, কিন্তু আজ একদমই খেতে ইচ্ছে করছে না। শরীরটাও বড্ড দুর্বল লাগছে। হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতেই কেউ আমায় ধরে ফেললো। চোখ খুলে দেখলাম মামি আর নিবিড় ভাইয়া বসে আছে। ভাইয়া হয়তো কোথাও গেছে। আমাকে উঠতে দেখেই নিবিড় ভাইয়া মামিকে খাবার আনতে বলল। মামিও খাবার আনতে চলে গেল। নিবিড় ভাইয়া আমার পাশে বসে বলল, এভাবে না খেয়ে থাকলে কি তোর বাবা মা ফিরে আসবে? না খেয়ে শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার মানে কি? আচ্ছা ভাইয়া, খুব কি ক্ষতি হতো যদি বাবা মা আমাকেও তাদের সাথে নিয়ে যেত? আফরা, তোর জন্য আবিরও না খেয়ে আছে। আফরা, তারা যখন তোকে সাথে নেয়নি তখন নিশ্চয়ই তারা চাই তুই এই দুনিয়ায় থাক। তোকে বাঁচতে হবে আফরা, আবিরের জন্য বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে হবে, আমাদের জন্য বাঁচতে হবে। একটু পরে মামি আমার জন্য খাবার নিয়ে এলো। আমিও খেয়ে নিলাম। হয়তো আমার জন্য ভাইয়াও না খেয়ে থাকবে। বিকেলে আমাদের কিছু প্রতিবেশী এলো বাড়িতে। তারা এসে বিভিন্ন কথা বলতে লাগলো। শোনো নিবেলের মা, তোমরা বরং আফরার বিয়েটা দিয়ে দাও, তাছাড়া কে নেবে ওর দায়িত্ব? অন্য একজন বলে উঠল, তাছাড়া তোমার ঘরেও তো জোয়ান একটা ছেলে আসে। আফরা তো ছোট, বলা যায় না যদি তারা কোনো অঘটন ঘটিয়ে ফেলে। ওনার কথা শুনেই কেঁদে দিলাম। তখনই নিবিড় ভাইয়া বাড়িতে ঢুকছিল। হয়তো সেসব কিছুই শুনেছে। নিবিড় ভাইয়া ওনাদের সামনে গিয়ে বলল, আফরাকে নিয়ে এতটা ভাবার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু ওকে নিয়ে যদি আপনারাই সব ভেবে ফেলেন তাহলে আমরা কি করব বলেন? আমাদের জন্য কিছু রাখেন। আর শোনো আফরা, একদম মানুষের এসব উল্টাপাল্টা কথায় কান দিবি না। তখনই আর একজন বলে উঠল, সবই বুঝলাম তো নিবিড়ের মা, শেষ পর্যন্ত এই ঝামেলা তোমাদের ঘাড়ে জুটবে। তোমার ছেলের তো ভাব খারাপ। আর কোনো কথা শোনার আগেই রুমে চলে গেলাম। ওখানে এক পাতা ঘুমের ঔষধ ছিল। সেটা থেকে অনেকগুলো ঔষধ খেয়ে নিলাম। জানি আমি অনেক বড় পাপ করছি, কিন্তু আমার কিছু করার নেই। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমি কারো ওপর ঝামেলা হয়ে থাকতে চাই না। চোখ খুলতেই নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। তখনই ভাইয়া ঠাস করে একটা চড় মারলো আমায়। প্রচণ্ড কষ্ট পেলাম ঘটনাটাই। জীবনে প্রথম ভাইয়া আমার গায়ে হাত তুলল। একটু পরেই ভাইয়া আমার দুই গালে হাত রেখে বলল, মেরে ফেলবি আমায় বোনু? কেন এমন করলি? তুই জানিস না তোর কিছু হলে আমি বাঁচবো না? কেন লোকের কথায় নিজেকে শেষ করবি? তুই নিজের যোগ্যতায় দেখিয়ে দিবি যে তুই আমাদের বোঝা না, অহংকার। কেটে গেছে অনেকগুলো দিন। এখন আমি যথেষ্ট নর্মাল। পড়াশোনায়ও বেশ মনোযোগ দিয়েছি। আম্মুর খুব শখ ছিল আমি ঢাবিতে পড়ব। সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছি। সামনেই অ্যাডমিশন টেস্ট। নিবিড় ভাইয়াও এ ব্যাপারে খুব সাহায্য করে আমায়। একদিন উনি আমার সাথে একটুও খারাপ ব্যবহার করেননি। অনেকদিন ঘর বন্দি ছিলাম, তাই আজ ঠিক করলাম মামাদের বাড়িতে যাব। সকালে হাসপাতালে যাওয়ার সময় ভাইয়া আমায় মামা বাড়ি নামিয়ে দিয়ে গেল। ভিতরেই এসে দেখলাম নিবিড় ভাইয়ার কথা আপু একসাথে বসে কি যেন করছে। তাদেরকে একসাথে দেখেই পুরনো ক্ষতটা যেন জেগে উঠল, কিন্তু আমি সে সবকে পাত্তা দিলাম না। নিবিড় ভাইয়া যেন আমাকে দেখেও দেখল না। আমিও কিছু না বলে ভেতরে ঢুকে গেলাম, কিন্তু মামিকে কোথাও পেলাম না।
তাই নিবিড় ভাইয়াকেই গিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া মামি কই? আম্মু তো মামার বাসায় গেছে। ও, তাহলে বরং আমি চাই। এখনই যাবি? থেকেই বা কি করব। আচ্ছা যা। আমিও বেরিয়ে এলাম। নিবিড় ভাইয়া একবার জিজ্ঞেসও করলো না যে একা যেতে পারবো কিনা। অবশ্য করবেই বা কেন, কথা অপর সাথে থাকলে তো তার দিন দরিয়ার খেয়াল থাকে না। বাসায় গিয়ে এখন একা বোর হওয়া ছাড়া কোনো কাজ নেই। নিবিড় ভাইয়াদের বাসার কাছাকাছি একটা ছোটখাটো লেক আছে, তাই ভাবলাম ওখান থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, একা একা লেকের পাড়ে হাঁটছি। এখন সকাল 11টা বাজে। এখন অফিস টাইম বলে খুব একটা ভিড় নেই, এখন মানুষ নেই বললেই চলে। কিন্তু বিকেলবেলা অনেক ভিড় থাকে। বাবার সাথে আগে অনেকবার এসেছি। কিছু সময় পর আমার ফোনে একটা মেসেজ এলো। একা একা থাকতে বুঝি খুব ভালো লাগে শুভ্রপরি? মেসেজটা ওই প্রহরী পাঠিয়েছে। আজকাল আর এগুলো নিয়ে ভাবতে ইচ্ছে করে না। সব আবেগগুলো যেন সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। হঠাৎই আচারের শব্দ কানে এলো। কখন যে এত সময় কেটে গেছে বুঝিনি। তাই বাড়ি যাওয়ার জন্য কিছু দূর এগিয়ে যেতেই দেখলাম নিবিড় ভাইয়া এদিকেই আসছে। ওনার চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে। উনি আমার কাছে এসেই বেশ জোরে একটা চড় মারল। আমিও টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। উনি আমাকে তুলে আমার হাত ধরে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে আফরা? বাড়ি থেকে বেরিয়ে যে এখানে আসবি বলে আসতে পারলি না? তুই বেরোনোর আধ ঘন্টা পর যখন আরশিকে ফোন করে জানতে পারলাম তুই বাড়ি যাসনি, তখন আমার কি অবস্থা হয়েছিল জানিস? 2 ঘন্টা কত খুঁজেছি তোকে, ফোনটাও তো ধরিসনি। আসলেই তখন আমার ভাইয়াকে বলে আসা উচিত ছিল, আর তখন মেসেজের জন্য ফোনটাও সাইলেন্ট করে রেখেছিলাম। কিন্তু আমায় নিয়ে ওনার এত চিন্তা কেন? চল তোকে বাড়ি দিয়ে আসি। আর সরি এমন বিহেভ করার জন্য। আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। তখনই ভাইয়া এমন একটা কথা বলল যেটা শুনে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। ভাইয়া বলল, আমায় বিয়ে করবি আফরা? এসব কি বলছো তুমি নিবিড় ভাইয়া? আমি ঠিকই বলছি। আগে তুই রোজ আমাকে বিরক্ত করতি, আমিও বিরক্ত হতাম, কিন্তু ইদানিং তোর ওই বিরক্তিগুলোকে বড্ড মিস করি। তুমি তো কথা আপুকে ভালোবাসো তাই না? জানি না, আমি কথার সাথে থাকলেও আমার মন বারবার শুধু তোকেই খোঁজে। তুই জানিস, যখন প্রহর আমাকে বলেছিল ও তোকে ভালোবাসে, তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বুঝি তোকে হারিয়ে ফেলবো। আপনার ভাই আমাকে ভালোবাসতেই পারে, কিন্তু আমি তাকে ভালোবাসি না। তুই তো আমাকে ভালোবাসিস তাই না আফরা? ভালোবাসতাম হয়তো, এখনো বাসি, কিন্তু আপনার প্রতি আমার তীব্র ভালোবাসা আপনার কোনো অপমান অবহেলার নিচে চাপা পড়ে গেছে। আফরা, দেখুন নিবিড় ভাইয়া, একটা সময় আমি আপনার জন্য পাগলামি করছি, রাতের পর রাত কেঁদে কাটিয়েছি ঠিকই, কিন্তু এখন এসব পাগলামি আমায় মানায় না। আমি এখন এসব কিছু নিয়ে ভাবতে চাই না। আমি এখন আমার পুরো ফোকাসটা আমার কেরিয়ারের উপর দিতে চাই। কিন্তু আফরা, আপনি কি আমায় বাড়ি নিয়ে আসবেন নাকি আমি একাই যাব? না চল আমি দিয়ে আসছি। সেদিন এভাবে নিবিড় ভাইয়াকে রিজেক্ট করে খুব কষ্ট পেয়েছিলাম, তবুও নিজের পড়াশোনায় যথেষ্ট ফোকাস করেছি। আজ অ্যাডমিশন টেস্ট, ভাইয়ের সাথে এসেছি কেন্দ্রে। চারিদিকে এত মানুষ দেখে সত্যিই খুব ভয় হচ্ছে। এত সব ট্যালেন্টেড মানুষের মাঝে কি নিজের জায়গা করে নিতে পারবো? অবশেষে পরীক্ষাটা দিয়েই দিলাম। একদম ভালো না হলেও যথেষ্ট ভালো হয়েছে পরীক্ষাটা। হলে ঢোকার আগে নিবিড় ভাইয়া ফোন দিলেও ফোনটা ধরিনি। আজ অ্যাডমিশনের রেজাল্ট দেবে। সকাল থেকে প্রচণ্ড টেনশনে আছি, বসে বসে নখ কামড়াচ্ছি। আর ভাইয়া নেটে রেজাল্ট দেখার চেষ্টা করছে। অনেকজনের পরে অবশেষে লিস্টে আমার নামটা পাওয়া গেল। লিস্টে নিজের নামটা দেখা মাত্রই আনন্দে কেঁদে দিলাম। এবার হয়তো আমি আম্মুর স্বপ্নটা পূরণ করতে পারবো। আজ ভার্সিটিতে প্রথম দিন, ভাইয়া আমায় রেখে গেছে। দিনটা বেশ ভালোই কাটলো, অনেকজনের সাথে বেশ ভালোই পরিচিত হয়েছি। ক্লাস শেষে গেটের বাইরে যাচ্ছিলাম, তখন দেখলাম নিবিড় ভাইয়ের ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে। নিবিড় ভাইয়ার কথা আপু যথেষ্ট ক্লোজ হয়ে বসেছিল। ওদেরকে দেখেই বোঝা যায় তাদের সম্পর্কটা কি। বেশ কিছুদিন হলো ভার্সিটি যাচ্ছি। এই কয়দিন নিবিড় ভাইয়া অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি প্রতিবারই তাকে ইগনোর করেছি। যদি সে আমাকে সত্যিই ভালোবাসতো তাহলে এখনো কথা আপুর সাথে এতটা ক্লোজ থাকতো না। খুব চেষ্টা করেছি তাকে ভুলে যাওয়ার, কিন্তু পারিনি, কারণ সে যে আমার প্রথম প্রেম। মাঝে অবশ্য প্রহর অনেকবার তার মনের কথা আমাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি এখন এসবে জড়াতে চাই না। এই কয়দিন একদমই মামাবাড়ি যাইনি, খালামণিরাও আর যোগাযোগ করেনি। তবে আরাব ভাইয়া আর রাদিফের সাথে প্রায়ই কথা হয়। মাঝে মাঝে আরশি আর রাহা এসে আমার সাথে থাকে।
তবুও যে দিন শেষে বাবা মায়ের শূন্যতাটা বেশ উপলব্ধি করতে পারি। আজ যদি তারা থাকতো তাহলে হয়তো আমার জীবনটাই অন্যরকম হতো। আজ আমাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান। নিবিড় ভাইয়া তো এবার অনার্স ফাইনাল ইয়ারে, তাই অন্য সবার মতো তার উপরও অনেক কাজের দায়িত্ব পড়েছে। আমি আর রাহা দুজনেই এই ভার্সিটিতে চান্স পেয়েছি। আজ রাহার কথায় একটা নীল শাড়ি পরেছি, অবশ্য দুজনেই একরকম শাড়ি পরেছি। স্টেজের সামনে বসায় নিবিড় ভাইয়ার চোখে খুব সহজেই পড়েছি। ভাইয়া বেশ কয়েকবার আমার দিকে তাকিয়েছে, সেটা আমি দেখেছি। তবুও এমন একটা ভান করে আছি যেন আমি ভাইয়াকে চিনি না। ভার্সিটিতে নিবিড় ভাইয়া সবার ক্রাশ বয়, সবাই তার পিছনে লেগে থাকে। আর নিবিড় ভাইয়াকে আমার এভাবে ইগনোর করাটা আমার নতুন বন্ধুদের ঠিক হজম হচ্ছে না। আচ্ছা, নিবিড় ভাইয়ার জন্য যেখানে সবাই পাগল সেখানে তুই ওনাকে এভাবে ইগনোর করিস কেন? হ্যাঁ তাই তো, এমন করছিস কেন আফরা? আরে তোরা জানিস না আমার সব সময় আনকমন জিনিস পছন্দ। আর নিবিড় ভাইয়াকে তো সবাই পছন্দ করে, আমি না হয় অন্য কাউকে পছন্দ করলাম। আমার এমন উত্তরে যেন ওরা একটুও খুশি হয়নি। দিয়া আবারও বলল, জানিস নিবিড় ভাইয়া আর কথা আপু নাকি একে অপরকে ভালোবাসে, তারা নাকি সামনের মাসেই বিয়ে করবে। দিয়ার এমন কথা শুনে বুকের বাপাশে একটা চিনচিনে ব্যথা অনুভব করলাম। ওখানে আর এক মুহূর্তও দাঁড়ালাম না, রাহাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। মাঝে কেটে গেছে 7 দিন। আজ আরাফ ভাইয়ার বিয়ে। মেয়ে অবশ্য ভাইয়ারই পছন্দ করা। আমাদের দাওয়াত করা হলেও আমরা যাব না ঠিক করেছি। আমাদের দাওয়াত দেওয়ার আসল কারণ অবশ্য তারা কতটা যোগ্য মেয়ে পেয়েছে সেটা দেখানো। সেদিন আব্বুর নাটা আজও মেনে নিতে পারেনি আঙ্কেল। ভাইয়া আমাকে নিষেধ করে গেছে যেন এসব নিয়ে একদম না ভাবি। তবুও শত ভাবনার মাঝে বারবার একজনের কথাই মনে পড়ে, নিহান। আমার কিশোরী বয়সের আবেগ। ছোট ছিলাম কিন্তু প্রচন্ড আবেগী ছিলাম। তখন সবটাই আবেগ দিয়ে ভাবতাম। সবেমাত্র ক্লাস 10-এ পড়ি আমি। তখন নিহানের প্রতি একটা প্রবল আকর্ষণ কাজ করত আমার, কিন্তু সেটা শুধুই এক প্রকার মোহ ছিল, যা সময়ের সাথে সাথে কেটে যায়। কিন্তু নিহান আমার পিছু ছাড়েনি, সে আমার পিছনেই পড়ে থাকতো। ভাবতো আমি হয়তো রূপের অহংকারে তাকে ইগনোর করছি, তাই সে আমার রূপ নষ্ট করারও চেষ্টা করেছিল। একদিন সন্ধেবেলা কোচিং শেষে ফেরার পথে নিহান আর ওর বন্ধুরা আমার পথ আটকায়। নিহান আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে, কিন্তু সৌভাগ্যবশত কিছুটা অ্যাসিড আমার হাতে আর বাকিটা মাটিতে পড়েছিল। চোখের সামনে নিচের ঝলসে যাওয়া চামড়া দেখে এক গগনবিদারী চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলাম। জ্ঞান ফিরতেই নিজেকে হাসপাতালে আবিষ্কার করেছিলাম। দীর্ঘদিন সাফার করেছিলাম, অনেকগুলো সার্জারির প্রয়োজন হয়েছিল। বাবা নিহানের নামে মামলা করেছিল, ওকে গ্রেফতারও করা হয়েছিল। ওই ঘটনার পর নিজেকে একদম ঘরবন্দি করে নিয়েছিলাম। তখন আমরা চট্টগ্রাম থাকতাম, তাই এ ব্যাপারে নিবিড় ভাইয়া কিছু জানে না। পরে অবশ্য আমার জন্যই সবাই ঢাকা শিফট হয়েছিল। অনেকদিন পরে শুনেছিলাম নিহানের জামিন হয়ে গেছে। তার কিছুদিন পরেই ও সুইসাইড করেছিল, কিন্তু কেন তা এখনো অজানা। আমি এতদিন ভাবতাম হয়তো নিহানই আমার প্রথম প্রেম ছিল, কিন্তু পরে বুঝেছি যে ও আমার মোহ ছিল, আর নিবিড় ভাইয়া ছিল আমার প্রথম প্রেম। নিহানকে যে আমি পুরোপুরি ভুলতে পেরেছি তা না, আজও সেই রাতের কথা মনে পড়লেই গা শিউরে ওঠে আমার। কি অসহ্য ছিল সে যন্ত্রণা। সেদিনের সব কিছু হয়তো আমি সহ্য করেছিলাম, কিন্তু আজ যদি নিবিড় ভাইয়া আমায় কোনো কষ্ট দেয় তাহলে সেটা আমি সামলাবো কি করে? নিহান সুইসাইড করার আগে আমার জন্য একটা চিঠি লিখে রেখে গেছিল, যেটা আমি অনেক পরে পেয়েছিলাম। ওখানেও বলেছিল যে আমার উপর করা অন্যায় নাকি ওকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে, তাই সে আর সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। এখনো মাঝে মাঝে নিহানের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে হয়। আজ ভার্সিটি শেষে গেটের বাইরে দাঁড়িয়ে আছি। আজ ভাইয়া নিতে আসবে না, আর আজ একটা রিক্সাও পাচ্ছি না, তাই খানিকটা রাস্তা হেঁটেই এগিয়ে গেলাম। ওখানেই দেখলাম কথা আপু আর নিবিড় ভাইয়া একসাথে হাত ধরে হাঁটছে। না চাইতেও চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমাকে দেখে নিবিড় ভাইয়া কথা আপুর হাত ছেড়ে আমার দিকে এগিয়ে এসে বলল, আমাকে যখন কথার সাথে দেখে এতটাই খারাপ লাগছে তাহলে সেদিন না করে দিলি কেন? নাকি তুই কখনো আমায় ভালোই বাসিসনি? আমি কি শুধুই তোর মোহ ছিলাম? আপনি আমার মোহ ছিলেন না, আপনি আমার ভালোবাসা ছিলেন, আমার প্রথম প্রেম ছিলেন। কিন্তু আমি শুধুই আপনার মোহ ছিলাম, ক্ষণিকের মোহ, যা কিছু সময়ের জন্য আমার প্রতি আপনাকে আকৃষ্ট করেছিল। কিন্তু তা তো স্থায়ী ছিল না,
কখনো হতো না, বরং আপনাকে বিয়ে করলে নিজেকে পস্তাতে হতো। আমার কথাগুলো শুনেই নিবিড় ভাইয়া মাথা নামিয়ে নিলেন। আমার কথাগুলো যে ভুল না সেটা উনি বুঝেছেন। নিবিড় ভাইয়াকে কিছু বলতে না দিয়েই ওখান থেকে চলে এলাম। খানিকক্ষণ পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আমি দ্রুত ব্যাগ থেকে ছাতা বের করে নিলাম। সামনে তাকিয়ে দেখলাম একটি ছেলে ও মেয়ে হাত ধরে বৃষ্টিতে ভিজছে। দেখেই বোঝা যাচ্ছে যে এরা নতুন নতুন প্রেমে পড়েছে। আকাশের দিকে তাকিয়ে এই বৃষ্টির ফোঁটাকে সাক্ষী করে সৃষ্টিকর্তার কাছে এটাই চাইলাম যেন এদের প্রথম প্রেমটা পূর্ণতা পায়। দিন শেষে যখন সবাই ক্লান্ত হয়ে নিরে ফেরে তখন বুঝি গোধূলিটাকে এত সুন্দর লাগে। সবে সূর্য ডুবেছে, চারিদিকে এখনো সূর্যের লাল আভা বিদ্যমান। আফরা, বিকেলে ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম, তখনই রাহাকে দেখে বেশ অবাক হলাম। রাহা, তুই এই সময়? তুই এমন কেন রে? কেমন? নিবিড় ভাইয়া তো তোকে জন্মেও কোনো দিন পাত্তা দেয়নি, অথচ তার পেছনে তো আঠার মতো লেগে থাকতি। আর প্রহর ভাইয়া এত দিন ধরে তোর সাথে শুধু একটু কথা বলতে চাচ্ছে, আর তুই তার সাথে কথা তো বলিসনি, উল্টো ফোনটাকেও বন্ধ করে রেখেছিস। আমি এখন এসব নিয়ে ভাবতে চাই না রাহা। আসলে কি জানিস তো, তুই প্রচণ্ড বড় একটা ভুল ধারণা নিয়ে বসে আছিস। হতে পারে নিবিড় ভাইয়া তোর প্রথম প্রেম, কিন্তু সে কখনোই তোকে ভালোবাসেনি। তুই শুধু তাকে ভালোবেসে কষ্ট পেয়েছিস। তুই তো একবার প্রহর ভাইয়ার ব্যাপারে ভাবতে পারিস। আমি প্রচন্ড ক্লান্ত রাহা। এই ভালোবাসা, প্রেম এগুলো যে আমার জন্য না। তোর সাথে তো কথা বলাই বৃথা। রাত প্রায় 10টা বেজে গেছে, ভাইয়া এখনো আসেনি। ভাইয়া কখনোই এত রাত করে বাড়ি ফেরে না, কিন্তু আজ এত লেট কেন করছে? হাসপাতালে কোনো এমার্জেন্সি থাকলে আমাকে ফোন করে বলে দেয়, কিন্তু আজ ভাইয়ার ফোনটাও বন্ধ দেখাচ্ছে। প্রায় 11টার দিকে ভাইয়া আসলো। তুই কি রে ভাইয়া, এত রাত করে ফিরবি? একবার ফোন করে বলতে তো পারতি। সরি বনু, ফোনটা না বন্ধ হয়ে গেছে, আমি একটা ঝামেলায় পড়ে গেছিলাম। আমি ফোনটা চার্জিংয়ে দিয়ে আসি। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার গরম করে আনছি। রান্নাবান্না কখনোই পারতাম না, একমাত্র মেয়ে বলে কখনোই কিছু করতে হয়নি, তবে এখন টুকটাক পারি। ভাইয়া একটা মেয়েকে রেখেছে, সে রান্না সহ ঘরের সব কাজ করে দিয়ে যায়। আমি আর ভাইয়া বসে খাবার খাচ্ছিলাম, তখনই ভাইয়ার ফোনটা বেজে উঠল। আমি চার্জিং থেকে ফোনটা নিয়ে এলাম। ওপাশ থেকে কি বলল তা শুনিনি, তবে ভাইয়ার কথাটা এমন ছিল, লিসেন, আমারও একটা পরিবার আছে, পার্সোনাল লাইফ আছে। আপনার মেয়ের জন্য তো আমি সেগুলো স্পয়েল করতে পারবো না। বেশ রেগে কথাগুলো বলে ভাইয়া ফোনটা কেটে দিল। কি হয়েছে ভাইয়া? আরে, আমাদের হাসপাতালে একটা মেয়ে এসেছে নতুন, এবছরই চাকরিতে ঢুকেছে। মেয়েটা তো একদম পেছনে পড়ে আসছে। আজ তো আমাকে সবার সামনে প্রপোজ করেছিল, রিজেক্ট করেছি বলে সুইসাইড করে নিয়েছে। মেয়েটা ভালো হলে তো বিয়ে করে নিতে পারিস। আর যাই হোক, ওই সাইকো মেয়েটাকে তো আমি বিয়ে করব না। রাতে শুয়ে বিছানায় এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। বারবার বিকেলে রাহার বলা কথাগুলো মাথায় ঘুরছে। ভালোবাসার মানুষের থেকে অবহেলা পাওয়ার কষ্টটা আমি জানি, সেই একই কষ্ট কি আমি প্রহরকেও দিচ্ছি? অবশেষে সবকিছু সাইডে রেখে প্রহরকে একটা মেসেজ করলাম। উনি দেখলেন ঠিকই, কিন্তু কিছু বললেন না। এবার আমি ওনাকে কল করলাম। উনি খুব দ্রুত ফোনটা ধরলেন, যেন এটারই অপেক্ষায় ছিল। আমি সরাসরি ওনাকে বললাম, আমার সাথে একবার দেখা করবেন প্লিজ, আমি লোকেশন বলে দিব। ওনাকে কিছু বলতে না দিয়েই ফোনটা কেটে দিলাম। আমি জানি উনি আসবেন। আজ ভার্সিটি নেই, তাই ঠিক করেছি বিকেলে প্রহরের সাথে দেখা করতে যাব। কিছুক্ষণ আগে ভাইয়া ফোন করেছিল, একটা ফাইল রেখে গেছে, সেটা যেন হাসপাতালে দিয়ে আসি। আমিও ফাইলটা নিয়ে গেলাম, উদ্দেশ্য ওই মেয়েটাকে দেখা। ভাইয়ার কেবিনের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে কিছু লোক আছে, যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতেছি না। ভাইয়াকে ফোন দিচ্ছি, ধরছেও না। অবশেষে ঢুকেই গেলাম। কতক্ষণ এভাবে থাকবো? ভাইয়া আসবো কথাটা বলা মাত্রই ওখানে উপস্থিত সবাই আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি একটা এলিয়েন। আয়। ভাইয়া সবাইকে বাইরে চলে যেতে বলতেই সবাই চলে গেল। ওরা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল কেন ভাইয়া? তুই তো জানিস আমি কাজের ব্যাপারে কতটা সিরিয়াস, তাই এরা আমাকে ভয় পায়। তুই এতটা ফ্রি হয়ে কথা বলাই একটু অবাক হয়েছে। একটা কথা বলবো ভাইয়া? বল। আমাকে কালকের ওই আপুটার সাথে দেখা করাবি? তুই পাগল নাকি? আমি এখন ওখানে গেলে ও আবার পাগলামি শুরু করবে। তোর যাওয়া লাগবে না, আমি একাই যাব। আর এটাও বলবো না যে আমি তোর বোন। কিন্তু? কোনো কিন্তু না। আচ্ছা
302 নাম্বার কেবিনে আসছে। আমি ভাইয়ার রুম থেকে বেরিয়ে 302 নম্বর রুমে ঢুকলাম। ওখানে ওই আপুটার একজন ছিল। আপুটা বেশ সুন্দর, ভাইয়ার জন্য একদম পারফেক্ট। ওরা আমায় দেখে বেশ অবাক হলো। আমায় বলল, তুমি কাউকে খুঁজছো? না, আসলে আমি একজনের সাথে এখানে এসেছিলাম। সে তার কাজে ব্যস্ত, তাই আমি ভাবলাম কারোর সাথে গল্প করে আসি, তাই এখানে এলাম। আপনাদের সমস্যা হলে চলে যাচ্ছি। না না, চলে যাবে কেন? বসো, আমরা গল্প করি। বেশ খানিকক্ষণ ওদের সাথে বসে গল্প করলাম। আপুটার নাম অনন্যা। আমার তো ওকে বেশ ভালো লেগেছে। কেবিন থেকে বেরিয়ে ভাইয়ার রুমের সামনে আসতেই একজনের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। পাশে থাকা টেবিলে লেগে কপালে বেশ খানিকটা কেটে গেল। মৃদু আর্তনাদ করে উঠলাম। তখনই ভাইয়া বেরিয়ে এলো। ছোটবেলা থেকে শারীরিক আঘাতটা পাইনি বললেই চলে। আমার কপালে রক্ত দেখে ভাইয়া পুরো হাসপাতাল মাথায় তুলল। চাকরির পাশাপাশি আপু একটা বিজনেসও করত, কিন্তু ভাইয়ার পক্ষে হাসপাতাল বিজনেস একসাথে মেনটেন করা সম্ভব নয় বলে ওই বিজনেসের সব টাকা এই হাসপাতালে ইনভেস্ট করেছে। তাই এখানে ভাইয়ার যথেষ্ট পাওয়ার আছে। ভাইয়া রাগী হলেও ভাইয়াকে কেউ এর আগে এতটা রেগে যেতে দেখেনি। ভাইয়া আমায় নিয়ে বাসায় চলে এলো। বাসা থেকে বেরোতে একদম নিষেধ করছে, তাই আর প্রহরের সাথেও দেখা করতে যাওয়া হবে না। তাই ওনাকে ফোন করলাম, আমি আজ আপনার সাথে দেখা করতে পারবো না। কেন শুভ্রপরি, কি হয়েছে? আসলে আমি পড়ে গিয়ে একটু আঘাত পেয়ে। আমার কথা শেষ হওয়ার আগেই উনি ব্যস্ত হয়ে পড়লেন। ওনার এই ছোট ছোট কেয়ারগুলো আমার বেশ ভালো লাগে। রাতে বসে বসে নিউজ ফিড স্ক্রল করছিলাম, তখনই নিবিড় ভাইয়া আর কথা আপুর একটা ছবি সামনে এলো। মনটা আবার খারাপ হয়ে গেল, কিন্তু এই মন খারাপকে প্রশ্রয় দেওয়া যাবে না, নিজেকে শক্ত হতে হবে। অনেকদিন প্রহর কোনো মেসেজ দেয় না, অবশ্য আমি না করেছিলাম। সে আবার আমার সব কথা খুব মানে। মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। আজ আপু আম্মুর কথা খুব মনে পড়ছে। রাতে আপু 2-3 বার দেখতে আসতো আমার কোনো সমস্যা হচ্ছে কিনা। কেন আপু আম্মু আমাকে ছেড়ে চলে গেল? পরদিন সকালে ভার্সিটি যাচ্ছিলাম, কিভাবে যে 1 বছর কেটে গেল বুঝতেই পারিনি। বাড়ি থেকে বেরোতেই যাচ্ছিলাম, তখনই নিবিড় ভাইয়া এসে বললেন, কোথায় যাচ্ছিস আপরা? ভার্সিটি। ভার্সিটি যেতে হবে না, আমার সাথে হাসপাতালে চল। হাসপাতালে কেন ভাইয়া? আম্মুর শরীরটা খারাপ, তোকে নিয়ে যেতে বলেছে। মামির আবার কি হয়েছে? হাসপাতালে মামির কাছে বসে আছি। মামির একটা ছোটখাটো হার্ট অ্যাটাক হয়েছে, তবে এখন সুস্থ। মামি আমার হাতটা ধরে বলল, আমার একটা কথা রাখবে আফরা, নিবিড়কে বিয়ে করবি? মামির কথার উত্তরে কি বলা উচিত বুঝতে পারলাম না। তখনই মামি আবারও বলল, আমি জানি আফরা, তুই নিবিড়কে ভালোবাসিস, কিন্তু আমি চাই না তুই ওকে বিয়ে কর। ওর সাথে তুই কখনো ভালো থাকবি না আফরা। তুমি কি করে জানলে মামি? আমি সব বুঝি রে মা। কথা যে খারাপ মেয়ে না সেটা আমি জানি, কিন্তু ইদানিং যে ও যেটা করছে সেটাও ঠিক করছে না। কথা আপু কি করেছে মামি? আমার ছেলেটার মাথাটা খারাপ করে দিয়েছে ও। দেখলি না আমার এমন সময়েও ছেলেটা কেমন কথার সাথে চলে গেল। মামির সাথে কিছুক্ষণ কথা বললাম। আফরা, দুপুর তো হয়ে গেল, তুই বরং বাড়ি চলে যা। দাঁড়া, আমি প্রহরকে বলি, ও তোকে দিয়ে আসবে। উনি এখানে আছে। প্রহরের সাথে একটা রেস্টুরেন্টে বসে আছি। যেহেতু এসেছি তাই ভাবলাম কথা বলেই যাই। কি খাবে বলো শুভ্রপরি? আমাকে আফরা বলে ডাকলে ভালো হতো। আচ্ছা, কি খাবে বলো? কফি। এখন তো দুপুরবেলা কে কফি খায়? আমি কোল্ড কফি অর্ডার করেন। আচ্ছা, তুমি কাল কিছু বলতে চেয়েছিলে তাই না? সরি। সরি কেন? আপনাকে এতদিন ধরে এত বাজেভাবে ইগনোর করার জন্য, আর মাঝে মাঝে রেগে গিয়ে খারাপ বিহেভ করার জন্য। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, নিবিড়কে তুমি খুব ভালোবাসো তাই না? হয়তোবা, কিন্তু আমি খুব চেষ্টা করছি তাকে ভুলে যাওয়ার। লিসেন আফরা, সব মানুষের লাইফেই প্রথম ভালোবাসাটা স্পেশাল হয়, কিন্তু তাই বলে যে মানুষ দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারে না সেটা নয়। আমি তোমাকে বলছি না যে তুমি আমাকে একটা চান্স দাও, আমি বলছি তুমি নিজেকে একটা চান্স দাও। তোমার লাইফে সত্যি এমন একজনের দরকার যে তোমাকে অন্তত মেন্টাল সাপোর্ট দিবে। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমি সত্যি নিজের মনকে বোঝাতে পারি না। তুমি টাইম নাও, নিজের ক্যারিয়ার গড়ে তোলে, দেন বিয়ে নিয়ে ভেবো। বাট এখন তোমার সত্যি একজনকে দরকার। আমরা কি বন্ধু হতে পারি? সিরিয়াসলি? আমাকে তুমি বন্ধু হিসেবে সবসময় নিজের পাশে পাবে। আমি নিবিড়ের মতো তোমার ফিলিংস নিয়ে কখনো অবহেলা করব না। তার কথার উত্তরে আমি শুধু মুচকি হাসলাম। তারপর বললাম, আপনাকে একটা প্রশ্ন করব? বলো না। আপনি আমায় প্রথম কোথায় দেখেছিলেন? নিবিড়দের বাসায়।
কিন্তু আপনার সাথে যেদিন আমার দেখা হয়েছিল তারও অনেক আগে থেকেই তো আপনি আমায় মেসেজ পাঠাতেন। আমি সেদিনের কথা বলিনি? তোমার মনে আছে নিবিড়ের বার্থডের কথা? যেদিন তোমার থেকে কথার গায়ে পানি পড়েছিল, ওই দিন দেখেছিলাম। আপনি তখন ওখানে ছিলেন? আমি তখন এখানেই ছিলাম, বাবা মা পরে এসেছিল। ও, আমার মনে হয় এখন বাড়ি ফেরা উচিত। চলো তোমাকে রেখে আসি। প্রহর আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেলেন। কেন জানি এই মানুষটার সাথে কথা বললেই আমার মনটা ভালো হয়ে যায়। বারবার এই মানুষটাকে বিশ্বাস করতে মন চায়। এটা কি নতুন কোনো অনুভূতির সূচনা? বাসায় এসেছি অনেকক্ষণ। দুপুরে ভাইয়া বাসায় আসেনি, রাতেও ফিরতে দেরি হবে। বিকেলে 1 কাপ কফি নিয়ে সোফায় বসে মাত্র টিভিটা অন করেছি, তখনই দরজায় বেল বেজে উঠল। দরজা খুলে দেখি নিবিড় ভাইয়া। প্রচণ্ড বিধ্বস্ত চেহারা ওনার, চোখ মুখ ফুলে একদম লাল হয়ে আছে। ভেতরে ঢুকেই উনি আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। নিবিড় ভাইয়া, কি হয়েছে আপনার? আফরা কথা আমাকে ঠকিয়েছে। মানে? কথা অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। কিন্তু কথা আপু এটা কেন করলো? কারণ ছেলের প্রচুর টাকা। তুই তো জানিস কথা একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসে। ওর বাবা মা ওর পড়ার খরচ দেয় না। এতদিন আমি ওর সব খরচ দিতাম, এখন ওর পড়া শেষ, তাই নাকি আমাকে আর লাগবে না। কথাটা বলেই নিবিড় ভাইয়া ফুপিয়ে কেঁদে উঠল। ঠিক কতটা কষ্ট পেলে একটা ছেলে এভাবে কাঁদে তা আমার জানা নেই। আমাকে বিয়ে করবি আফরা? এসব আপনি কি বলছেন? আমিও কথাকে দেখাতে চাই যে আমি ওকে ছাড়া অন্য কাউকে নিয়ে বাঁচতে পারি। বেশ সুন্দর একটা কারণ দেখালেন। আপনি আমাকে কি মনে করেন বলুন তো? যখন আপনার প্রয়োজন হয় তখন আমাকে কাছে টেনে নেন, আর যখন মনে হয় ছুঁড়ে ফেলে দেন। যখন আপনার কাছে কথা আপু ছিল তখন আমাকে আপনার প্রয়োজন হয়নি। আজ কথা আপু নেই বলেই আপনি এমন করছেন। আফরা, একদম আমাকে দুর্বল করার চেষ্টা করবেন না নিবিড় ভাই। আফরা তুই। আপনি খুব ভালো করেই জানেন নিবিড় ভাইয়া যে আপনার সামনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। গত 3 বছর তো কম কষ্ট অবহেলা দেননি আমায়। আজ যখন আপনার ভালোবাসা আপনাকে ফিরিয়ে দিয়েছে তখন আপনার আমার কথা মনে পড়েছে। আপনি হয়তো ভাববেন যে আমি স্বার্থপর, তবে তাই একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনার পিছনে কিভাবে ঘুরেছি আমি। আর আপনি কি করেছেন আমার সাথে? আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? না, আপনি এখান থেকে চলে যান। কেউ দেখলে ভুল ভাববে। মনটা আজ বড্ড পড়ছে। যত যাই হোক, নিবিড় ভাইয়ের কষ্ট যে আমি সহ্য করতে পারি না। প্রথম ভালোবাসা বুঝি এমনই হয়। আমি কি কখনো নিবিড় ভাইয়াকে ভুলতে পারবো? রাত হয়ে গেছে, খুব জানতে ইচ্ছে করছে নিবিড় ভাইয়া এখন কি করছে। একা একা থাকতে ভালো লাগছিল না, তাই আরশিকে ডেকে পাঠালাম। আরশির সাথে অনেকক্ষণ গল্প করলাম। কেন জানি এখন আরশির এখানে আসাটা ওর মা পছন্দ করে না, তবুও ও আসে। রাতে আমি আর ভাইয়া একসাথে খাবার খেয়ে যে যার রুমে চলে গেলাম। একদম ঘুম আসছে না। যত তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারি ততই ভালো। ঘুম না আসলে বারবার বাবা মায়ের সাথে কাটানো দিনগুলো মনে পড়ে। বড্ড কষ্ট হয় তখন। আচ্ছা, কেমন হতো যদি সন্তানের আগে বাবা মা মারা না যেত? তখনই প্রহরের ফোন এলো। না চাইতেও মুখে একচিলতে হাসি ফুটে উঠল। এখন আমার মন ভালো করতে এটাই দরকার। কি ব্যাপার ম্যাডাম, মন খারাপ নাকি? না তো। তাহলে যে অন্য দিনের মতো বকা দিলেন না? এমনি। আপনাকে একটা প্রশ্ন করব। বলো। আপনার কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা এমন একটা জিনিস যেটা মুখে বলে বোঝানো যায় না। ভালোবাসা ফিল করে নিতে হয়। আপনি কি আমাকে ভালোবাসেন নাকি আপনার আমাকে ভালো লাগে? আমার তোমাকে ভালো লাগে এটা ঠিক, তবে আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না। কিন্তু তোমার প্রতি আমার ফিলিংসটা ভালোবাসার থেকেও অনেক বেশি কিছু। আপনি কি কোনো জন্মে সাহিত্যিক ছিলেন? সাহিত্যিক হতে যাব কেন? আমি তো ডাক্তার। আপনিও ডাক্তার? হুম। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে, রাখছি। গুড নাইট। সকালে ঘুম থেকে উঠে রুমের বাইরে এসে দেখি চারিদিকে রক্ত ছিটিয়ে আছে। সামনে তাকিয়ে দেখি ভাইয়ার হাতেও রক্ত লেগে আছে। আমাকে দেখে ভাইয়া বলল, ভয় পাস না বনু, এগুলো এমনি রক্ত। মানে? ব্লাডগুলো একটা টেস্টের জন্য হসপিটালে এসেছিল। আমি একটা দরকারে বাসায় নিয়ে আসছিলাম, কিন্তু কিভাবে যেন পড়ে গেল। টেস্টের জন্য এত ব্লাড? হুম। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুই যা, আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা। ভার্সিটি যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়েছিলাম, একটাও রিক্সা পাচ্ছি না। তখনই একটা গাড়ি এসে থামলো আমার সামনে। গাড়িটা প্রহরের ছিল। আমি নামিয়ে দিয়ে আসি। আপনি? আসতে পারো। খেয়ে ফেলবো না তোমায়? আচ্ছা। আচ্ছা, তুমি কি সত্যি আফরা না তার যমজ বোন? মানে? আমি তো জানতাম আফরা অনেক বাচাল আর চঞ্চল ছিল। আফরা চঞ্চল ছিল, কিন্তু এখন নেই। ভালো।
আমার কিন্তু শান্ত বাচ্চা পছন্দ। তুমি শান্ত হলেই তো আমার বাচ্চা শান্ত হবে। আমার সাথে আপনার বাচ্চার সম্পর্ক কি? মা যেমন বাচ্চা তো তেমনই হবে। আপনার কি এসব কথা বলতে বাধে না? অবভিয়াসলি না, বাদলে তো আর বলতাম না। যাই হোক, আপনার ভার্সিটি এসে গেছে। বাই। ভার্সিটিতে এসেই দেখি সবার মুখে একই কথা, কথাপুর বিয়ে। ইতিমধ্যে পুরো ভার্সিটি জানাজানি হয়ে গেছে। রাহা এসে বলল, আমি অনেক খুশি হয়েছি জানিস। বেশ হয়েছে, এবার নিবিড় ভাইয়া বুঝবে মজা। এভাবে বলিস না রাহা। রাখ তো তোর আবেগ, এখন বুঝবে ভালোবাসা না পাওয়ার কি কষ্ট। আচ্ছা রাখ এসব, চল ক্লাসে যাই। চল। ভার্সিটি শেষে আমি রাহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। আজ নাকি ভাইয়া আমাদের ট্রিট দিবে। খাবারের অর্ডার দিয়ে বসে আছি, দেখলাম পাশের একটা টেবিলে অনন্যা আপু ও আরও অনেকে বসে আছে। আমাদেরকে ভাইয়ার সাথে ওরা বারবার কেমন অদ্ভুতভাবে তাকাচ্ছিল। তখন ভাইয়ার একটা ফোন আসায় ভাইয়া বাইরে চলে গেল। তখনই অনন্যা আপুর কিছু ফ্রেন্ড আমাদের কাছে এসে বলল, এই যে পিচ্চি বাবুরা, একদম আবির ভাইয়ার থেকে দূরে থাকবে। এই যে এই মেয়েটাকে দেখছো না, ও অনন্যা, আবিরের ওয়াইফ। কথাটা শোনা মাত্রই আমার আর রাহার রিয়াকশনটা জাদুঘরে তুলে রাখার মতো। অনন্যা আপু যেহেতু আমায় আগে থেকে চিনত, তাই ও বারবার সবাইকে নিষেধ করছে এসব বলতে, কিন্তু ওরা তো বলেই যাচ্ছে। তখন ভাইয়াও এসে গেছে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, দ্যাটস নট ফেয়ার ভাইয়া, তুই বিয়ে করে ফেললি, একবার বললিও না। কেন রে, তোর বউকে কি আমি খেয়ে ফেলতাম? আমার বউ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে আফরা? আরে না, দেখো ওরাই তো বললো যে ওই অনন্যা আপু তোমার বউ। রাহার কথায় ভাইয়া অনন্যা আপুর দিকে তাকাতেই তার সব ফ্রেন্ডটা হাওয়া হয়ে গেল। অনন্যা আপু তো রীতিমতো ঘামতে শুরু করছে। অনেক সাহস সঞ্চার করে ভাইয়াকে প্রশ্ন করলো, আফরা আপনার কেমন বোন লাগে? নিজের বোন লাগে, তাতে তোমার কোনো সমস্যা আছে? না না, আমার তো ভালোই লাগছে। বিয়ের পর তো আপনার বাড়িতে একা একা থাকা লাগবে না। আপুর কথার বিপরীতে ভাইয়া আপুর দিকে তাকাতেই আপু দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। বিকেলে বাসায় বসে বোর হচ্ছিলাম, তাই রাহাকে নিয়ে ফুচকা খেতে বেরোলাম। রাহাকে প্রহরের ব্যাপারে অল্প কিছু বলছি। আজ ভাবলাম ওকে সব কিছুই বলবো। ওর থেকেই জানতে চাইবো যে আমার কি প্রহরের ব্যাপারে ভাবা উচিত। ফুচকার দোকানে ফুচকা খেয়ে রাহাকে নিয়ে একটা মলে গেলাম টুকটাক কিছু কেনার জন্য। মলে একটা চুড়ির দোকানে প্রহরকে দেখলাম। ওকে এখানে দেখে খুশি হয়েও যেন হতে পারলাম না, কারণ ওর সাথে একটা মেয়েও ছিল। দুজন পছন্দ করে চুড়ি কিনছিল। এতদিনে প্রহরের প্রতি যে বিশ্বাস জন্মেছিল তা যেন নিমেষেই ভেঙে গেল। সব ছেলেরা বুঝি একই রকম হয়। ওখান থেকে সরে আসছিলাম, তখনই প্রহর আমাদের দেখে নেয়। ও আমাকে বলে, আফরা তুমি ভুল বুঝছো, আমি তোমাকে সবটা। ওর কোনো কথা না শুনেই বাইরে চলে এলাম। প্রহরও আমার পিছন পিছন বাইরে চলে এলো। বাইরে ভাইয়া আমাদের জন্য অপেক্ষা করছিল। আমি কোনো কথা না বলেই গাড়িতে উঠে গেলাম। ভাইয়া রাহাকে বাড়িতে নামিয়ে দিয়ে গাড়ি আমাদের বাড়ির রাস্তায় ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পর আমায় বলল, ছেলেটা কে ছিল আফরা? আমি ভাইয়াকে প্রহরের ব্যাপারে সবটা খুলে বললাম, একদম শুরু থেকে। ভাইয়া আমায় শুধু বলল, তোর মনে হয় ওকে একটা চান্স দেওয়া উচিত, আর নিবিড়কে মনে রাখাটা তোর বোকামি হবে। পরের দিন ভার্সিটিতে ঢোকা মাত্রই নিবিড় ভাইয়া এসে আমার হাত ধরে বলল, আফরা প্লিজ, আমার তোর সাথে কিছু কথা আছে। হাতটা ছাড়ুন নিবিড় ভাইয়া। ইতিমধ্যে মাঠে প্রচুর লোক জমা হয়েছে, সবাই তামাশা দেখতে ব্যস্ত। আমি অনেক চেষ্টা করেও যখন হাত ছাড়াতে পারলাম না, তখন নিবিড় ভাইয়াকে একটা চড় মেরে ওখান থেকে চলে এলাম। নিবিড় ভাইয়া যেন এটার জন্য প্রস্তুত ছিলেন না। প্রচণ্ড খারাপ লাগছিল কাজটা করে, মনটাই খারাপ হয়ে গিয়েছিল। তাই ক্লাস না করেই বাড়ি ফিরে যাচ্ছিলাম। রিক্সা না পাওয়ায় হেঁটেই যাচ্ছিলাম, তখনই আমায় পিছন থেকে কেউ ডাকলো। লোকটাকে চিনতে আমার বেশ সময় লাগলেও ঠিকই চিনলাম। ও রাফাত, আমার ক্লাসমেট ছিল এক সময়, নিহানের বেস্ট ফ্রেন্ডও ছিল। আমাকে চিনতে পেরেছিস আরফা? রাফাত, তুই এখানে? আমি তো ভেবেছিলাম তুই আমায় চিনবি না। না, তা কেন? কথা বলতে বলতে দুজন রাস্তা ধরে এগোচ্ছিলাম, তখনই একটা গাড়ি আমাদের সামনে দিয়ে গিয়ে জোরে ব্রেক কষল। গাড়িটা প্রহরের, কিন্তু উনি এখানে কেন? উনি গাড়ি থেকে নেমে আমার সামনে এসে বললেন, এই ছেলেটা কে? আমার ফ্রেন্ড রাফাত। উনি রাফাতের দিকে তাকিয়ে বললেন, হ্যালো, আমি প্রহর, আফরার উঠবি। আমার একটু কাজ আছে ওর সাথে, তাই ওকে নিয়ে যাচ্ছি। বলেই উনি হাত টেনে আমায় গাড়িতে বসালেন। আপনি আমার কোন জন্মের উঠবি হন? স্টপ। স্টপ কি? হ্যাঁ, আপনি আমার নামে এগুলো কি বলে বেড়ান? হ্যাঁ, আর একটাও বাজে কথা বললে সোজা কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো, বুঝলে?
আপনি তো খুব ডেঞ্জারাস। সেটা আজ বুঝলে। আমি কিন্তু খুব রোমান্টিকও। ডেমো দেখাবো নাকি? একদম না। আমরা কোথায় যাচ্ছি? আমার শ্বশুর বাড়ি। মানে? তোমাকে বাসায় রাখতে যাচ্ছি, ইডিয়েট। আর তুমি ওই ছেলেটার সাথে কি করছিলে? ও নিহানের ফ্রেন্ড ছিল না? যদি তোমার কোনো ক্ষতি করে দিত? ও এমন ছেলে না। তবু তোমার ব্যাপারে আমি কোনো রিস্ক নিতে চাই না আফরা। ওনার এই একটা কথায় আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এ যে এক নাম না জানা অদ্ভুত অনুভূতি। প্রথম ভালোবাসাকে ভুলে যাওয়া খুব কঠিন একটা কাজ জানি, তবু আমি তোকে বলবো তুই নিবিড়কে ভুলে যা। ও তোর জন্য ঠিক না। কিন্তু ভাইয়া, প্রহর কি আমার জন্য ঠিক? বনু, সেটা না হয় তুই নিজেই দেখে নে। ওর সাথে টাইম স্পেন্ড কর, ওকে বোঝার চেষ্টা কর। আমি যাচ্ছি। আচ্ছা, আজ ভাইয়ার কথা শুনে ঠিক করলাম আমি প্রহরকে একটা চান্স দিব। হয়তো সে ভালোবাসার প্রতি আমার ধারণাটাই পাল্টে দিবে। রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। প্রহর নাকি আজ আমায় নিয়ে কোথাও যাবে। প্রায় 10 মিনিট পর উনি আসলেন। উঠে এসো। আমাকে নিয়ে কোথায় যাবেন? তোমাকে মেরে ড্রেনে ফেলে দিব আজ। এগুলো কেমন কথা? তো এমন বিহেভ করছো কেন? আমি কি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি? আমি তো নর্মালি। পুরো রাস্তা যদি আর একটাও কথা বলেছো তো। আচ্ছা, একদম চুপ করে থাকবো। ঘণ্টাখানেক পরে উনি আমায় একটা নদীর পাড়ে নিয়ে এলেন। জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি, অনেকটা গ্রাম টাইপ। এতদিন পরে এমন খোলা হাওয়া পেয়ে মনটা একদম ফুরফুরে হয়ে গেল। ধন্যবাদ আমার মনটা ভালো করে দেওয়ার জন্য। এই ভালোটা কতক্ষণ স্থায়ী হবে জানি না, তবে ধন্যবাদ। সারা জীবন এইভাবে তোমার মনটা ভালো রাখার অধিকার দিবে আমায় আফরা? তার কথার পরিপ্রেক্ষিতে আমি চুপ রইলাম। ভয় পেও না আফরা, তুমি আমার ক্ষণিকের মোহ নও, তুমি আমার ভালোবাসা। তোমাকে আমি ভালোবাসি আফরা, প্রচণ্ড ভালোবাসি। এত কম সময়ে কি কাউকে এতটা ভালোবাসা চাই? ভালোবাসা মন থেকে আসে, এখানে সময়টা ফ্যাক্ট না। তুমি কি এখনো আমায় বিশ্বাস করতে পারছো না আফরা? তোমার কি আমার প্রতি এ কদিনে একটু ফিলিংস জন্মায়নি? হ্যাঁ, জন্মেছে, তবে সেটা ভালোবাসা কিনা তা আমি জানি না। আপনার সাথে থাকতে আমার ভালো লাগে, আপনাকে বিশ্বাস করতে ইচ্ছে করে। আর আপনি যদি আমাকে এতটাই ভালোবাসেন তাহলে কাল ওই মেয়েটা রাহি ছিল, আমার কাজিন। তোমার জন্য চুড়ি কিনতে গিয়েছিলাম, কিন্তু একটাও চয়েস হচ্ছিল না, তাই ওকে নিয়ে গিয়েছিলাম। আর ও অনেক ছোট। সরি। আমি কিন্তু আবার কাজিনকে ভালোবেসে বাস খাই না। আপনি সব কিছুতে নিবিড় ভাইয়াকে কেন টানেন বলুন তো? আচ্ছা সরি, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা পাইনি। আমার একটু সময় লাগবে। তুমি সময় নাও, কিন্তু এতটাও সময় নিও না যেন পরে পস্তাতে হয়। একটু আগে মামি ফোন করেছিল। নিবিড় ভাইয়া আর প্রহরের মাঝে যেন ঝামেলা হয়েছে। তারা নাকি মারপিটও করেছে। আমি ঠিকই বুঝলাম যে ঝামেলাটা আমার কারণেই হয়েছে। এত কিছু না ভেবে আমি নিবিড় ভাইয়াকে ফোন করলাম। বল আফরা। আপনার সমস্যাটা কি নিবিড় ভাইয়া? মানে? প্রহরের সাথে ঝামেলা বাঁধিয়েছেন কেন? ওর জন্য কষ্ট লাগছে বুঝি। ও কোন সাহসে আমার থেকে তোকে কেড়ে নিতে চাই? আমি কখনো আপনার ছিলাম না নিবিড় ভাইয়া, তাই আপনার থেকে আমাকে কেড়ে নেওয়ার প্রশ্ন আসে না। কিন্তু আমি তো তোকে আমার বানাতে চাই। কিন্তু আমি আপনার হতে চাই না। একটা সময় তো আপনার হতে চেয়েছিলাম, কিন্তু আপনি কি করেছিলেন? প্রতিশোধ নিচ্ছিস? হয়তো। নিবিড় ভাইয়া প্লিজ নতুন করে আর কোনো ঝামেলা করেন না। আপনি নিজেও ভালো থাকেন আর আমাকেও ভালো থাকতে দেন। ফোনটা রেখে দুহাত দিয়ে মাথা চেপে বিছানায় বসে পড়লাম। আর নিতে পারছি না এসব। আজ যদি বাবা মা থাকতো তাহলে হয়তো এত কষ্ট পেতে হতো না। একটা ভুল মানুষকে ভালোবাসলে বুঝি এত কষ্ট পেতে হয়? পরের দিন ভার্সিটি থেকে ফেরার পথে মামার বাসায় গেলাম। মামি ফোন দিয়েছিল, নিবিড় ভাইয়া নাকি কি পাগলামি শুরু করেছে। মামির বাসায় গিয়ে সোজা নিবিড় ভাইয়ার রুমে গেলাম। চারিদিকে সবকিছু উল্টোপাল্টা হয়ে পড়ে আছে, মেঝেতে কাচের টুকরো ছিটানো। নিবিড় ভাইয়ার হাত থেকেও রক্ত ঝরছে। এসব কি নিবিড় ভাইয়া? আফরা প্লিজ আমার হয়ে যা, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। হঠাৎ এত ভালোবাসা কই থেকে এলো নিবিড় ভাই? আপনি এসব শুধুমাত্র জেদের বশে করছেন। কথা বুকে নিজের ক্ষমতা দেখানোর জন্য আমার সাথে এমন কেন করছেন? আফরা বাস্তবে ফিরে আসুন নিবিড় ভাই। বাস্তবতা বড় কঠিন, বুঝতে শিখুন। শুধু অন্যের কাছে নিজেকে জাহির করার জন্য অন্যের লাইফ নিয়ে খেলা বন্ধ করুন প্লিজ। তুইও আমাকে ছেড়ে চলে যাবি আফরা? এখানে চলে যাওয়ার কোনো কথা আসছে না ভাইয়া। আপনার জীবনে যার কোনো অস্তিত্ব নেই তার চলে যাওয়া নিয়েও আপনার কোনো প্রবলেম হবে না। দ্বিতীয়বার আর ভাইয়ার দিকে তাকানোর সাহস হলো না। ওই চোখে যে আমাকে মেরে ফেলার বিষ আছে। আমি সরাসরি মামির কাছে গিয়ে জানতে চাইলাম, নিবিড় ভাইয়া এসব কেন করছে মামি? মামি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, প্রহরের মা ফোন করেছিল, বলল ওদের নাকি তোকে খুব পছন্দ, ওরা তোকে প্রহরের বউ বানাতে চায়।
প্রহরও নাকি তোকে পছন্দ করে। আমাদের কোনো সমস্যা ছিল না এটাতে, কিন্তু নিবিড়কে জানানোর পর থেকেই ও এসব উল্টাপাল্টা কাজ করছে। তুমি একটু নিবিড় ভাইয়াকে বোঝাও। আমার ছেলেটার আজ এই অবস্থা শুধু কথার জন্য। এই মেয়েটা কখনো ভালো থাকবে না, দেখিস। মামি, এখন তুমিও যদি তার খারাপ চাও, তবে তোমার আর তার মধ্যে পার্থক্য রইল কই? তুই হয়তো ঠিকই বলেছিস। আমি আসছি মামি। সাবধানে যাস। নিবিড় ভাইয়াদের বাসা থেকে বেরিয়ে রাস্তায় এসেই দেখলাম কথা আপুকে, সাথে একটা ছেলেও আছে, হয়তো ওর হাজবেন্ড হবে। দুজন কি সুন্দর হাসছে। মানুষকে ঠকানো মানুষগুলোই বুঝি দিন শেষে ভালো থাকে। নিবিড় ভাইয়া তো সত্যিই কথা আপুকে খুব ভালোবাসত, তাহলে কথা আপু এমনটা কেন করলো? আর নিবিড় ভাইয়া এমন পাগলামি কেন করছে? আমার জন্য নিবিড় ভাইয়ার প্রহরের সম্পর্কটা খারাপ হয়ে গেল। এরপর এসব কতদিন চলবে? এসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখনই কেউ আফরা বলে চিৎকার করে উঠল। তার চিৎকারে ধ্যান ভাঙল আমার। সামনে তাকিয়ে দেখি একটা ট্রাক খুব দ্রুত গতিতে আমার দিকেই আসছে। আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। এই বুঝি আফরা নামক মানুষটার অস্তিত্ব বিলীন হয়ে গেল। এবার বুঝি সব সমস্যা মিটে যাবে। আমি কিছু বুঝে ওঠার আগে ট্রাকটা আমার কাছে আসতে কেউ আমায় টেনে সরিয়ে নিল। আমিও টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। মাথা তুলে সামনের দিকে তাকানো মাত্রই একটা থাপ্পড় পড়ল আমার গালে। অশ্রুসিক্ত নয়নে তাকাতেই সামনে প্রহরকে দেখলাম। আমি কিছু বলার আগেই সে বলা শুরু করলো, তোমার কি কোনো সেন্স নেই? এভাবে কেউ রাস্তায় হাঁটে? মন কোথায় থাকে তোমার? আমি জাস্ট শাট আপ। আর কোনো কথা শুনতে চাই না আমি। চলো আমার সাথে, চলো, হসপিটালে যেতে হবে। হসপিটালে কেন যাব? সাদি কি তোমাকে ইডিয়েট বলি? হাতটা যে কতটা কেটে গেছে দেখেছো? আসলেই হাতটা অনেকটা কেটে গেছে, খুব যন্ত্রণাও হচ্ছিল। আমার প্রতি ওনার এত কেয়ার ভালো লাগলেও আজ ওনার উপর খুব অভিমান হলো। এমন অবস্থায় উনি আমায় থাপ্পড় মারতে পারলো? প্রহর আমাকে একটা হসপিটালে নিয়ে গেল। এত হাসপাতাল থাকতে এখানে নিয়ে আসা লাগলো আপনার? এখানে কি প্রবলেম? ভাইয়া আমায় এই অবস্থায় দেখলে খুব রেগে যাবে। তাহলে তো ঠিকই আছে। তোমার ভাইয়ারও জানা উচিত যে তুমি রাস্তায় কেমনে হাঁটো। ধুর, ভিতরে গিয়ে একটা নার্স আমার ড্রেসিং করতে নিলেই প্রহর বললেন, গিয়ে ভালো কোনো ডাক্তারকে ডেকে আনুন। এইটুকু তো উনি করে নিতে পারবেন। স্টপ আফরা, আমি তোমার ব্যাপারে কোনো রিস্ক নিতে চাই না। নার্স গিয়ে একটা ডাক্তারকে নিয়ে এলো। ওটা অনন্যা আপু ছিল। অনন্যা আপু খুব সুন্দর করে আমায় ড্রেসিং করে দিল। এখানে কম বেশি সবাই আমাকে চেনে। আমিও অনন্যা আপুকে বলে দিয়েছি যেন ভাইয়াকে কিছু না বলে, কিন্তু ওই নার্সটা গিয়ে ভাইয়াকে ডেকে নিয়ে এসেছে। আমার তো নার্সটাকে কাছে চিবিয়ে খেতে ইচ্ছে করছে। কি হয়েছে বনু? কিছু হয়নি ভাইয়া, হাঁটতে গিয়ে পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম। আমার কথা শুনে প্রহর আমার দিকে কটপট দৃষ্টিতে তাকালো, তারপর বলল, একদম মিথ্যে বলছে ভাইয়া। আজ রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে মরতে বসেছিল। আমি না থাকলে এতক্ষণ স্বর্গে চলে যেত। এসব কি আফরা? তুই এতটা খেয়ালি হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করিস? ভাইয়া আমি আসলে... তুই রাস্তায় কি করছিলি? আরে ভাইয়া, আপনার বোনের মনে হয় বাসায় থাকতে ভালো লাগে না, তাই এভাবে রাস্তায় ঘুরে বেড়ায়। বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন। প্রহরের কথায় ভাইয়া সূক্ষ্ম দৃষ্টিতে তার দিকে তাকালো। এতক্ষণ অনন্যা আপু শুধু নীরব দর্শক থাকলেও এবার বলল, একদম না, ও শ্বশুরবাড়ি চলে গেলে আমি কার সাথে থাকবো? অনন্যা আপুর কথায় ভাইয়া আপুর দিকে তাকাতে আপু একদম মুখে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে গেল। ভাইয়া প্রহরকে বলল, প্রহর, আমার না এখন একটা ওটি আসছে, তুমি কি একটু আফরাকে বাসায় পৌঁছে দিবে? অবশ্যই। প্রহর আমাকে বাড়ি নামিয়ে দিয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। এত টেনশন আর নিতে পারছি না। বিকেলে ঘুম ভাঙলো রাহার ডাকে। ওকে এখানে দেখে বেশ অবাক হলাম। তুই এখানে? কেন আসতে পারি না? সেটা কখন বললাম? তোকে খুব ভালো একটা খবর দিতে এলাম। কি খবর? তুই জানিস কথা আপুর হাজবেন্ডকে আজ পুলিশ অ্যারেস্ট করেছে, তাও মাদকের মামলায়। তো দেখবি পুলিশকে টাকা খাইয়ে যে কোনো সময় বেরিয়ে আসবে। তো কি জানিস, আজ কথা আপুর মুখটা দেখার মতো ছিল। তুই আবার ওনাকে দেখতে গিয়েছিলি? তুই তো জানিস আপুর শ্বশুর বাড়ি আমাদের বাড়ির কাছে। তুই নাকি আজ মরতে মরতে বেঁচে গেছিস। তোকে কে বললো এইসব? কেন, প্রহর ভাইয়া আর প্রহর ভাইয়া এলাকার সবাইকে ও বলেছে যেন তোকে একটু দেখে রাখে, আর তোকে দেখলেই যেন সাবধানে চলাফেরা করতে বলে। কি? কত ভালোবাসে তোকে, দেখেছিস?
এই লোকটা আমায় নির্ঘাত পাগল বানিয়ে ফেলবে। কেটে গেছে সপ্তাহ খানেক, এর মাঝে প্রহরের সাথে বেশ ভালো সম্পর্ক হয়েছে আমার। নিবিড় ভাইয়াও এখন নিজেকে অনেকটা সামলে নিয়েছে। কথা আপুর হাজবেন্ডের 10 বছরের জেল হয়েছে। কথা আপু আবার নিবিড় ভাইয়ার কাছে ব্যাক করতে চাইলেও নিবিড় ভাইয়া না করে দিয়েছে। ভার্সিটি থেকে বেরিয়ে দেখলাম বাইরে গাড়ি নিয়ে নিবিড় ভাইয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলল, আমি ড্রপ করে দিয়ে আসি আপরা। আমি বেশি কিছু না বলে গাড়িতে উঠে পড়লাম। সরি আপরা, এতদিন তোর সাথে এমন বিহেভ করার জন্য। ঠিক আছে ভাইয়া, একটা কথা বলবো আপনাকে। বল। আপনার কাছে পাত্তা পাইনি বলেই তো আমি প্রহরকে সুযোগ দিয়েছি, তেমনি আপনারও উচিত নিজের জন্য পারফেক্ট কাউকে খুঁজে নেওয়া। আমার কথাটা একটু ভেবে দেখবেন ভাইয়া। নিবিড় ভাইয়া বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। বাড়িতে গেল না, বাসায় এসে ফ্রেশ হয়ে প্রহরকে ফোন দিলাম। আজ সকাল থেকে উনি একবারও ফোন দেয়নি, তাই আমি দিলাম। আজকাল ওনার সাথে কথা না বললে ভালোই লাগে না। কি ব্যাপার, আজ তুমি নিজে থেকে ফোন করলে? আপনি দিলেন না, তাই আমি দিলাম। তুমি কতদিন গোসল করো না বলো তো আফরা? এইসব কি প্রশ্ন? না, তোমার শরীর থেকে অনেক গন্ধ আসছে। কি? আপনি মোবাইলে গন্ধ পাচ্ছেন? তা কেমন গন্ধ পাচ্ছেন? প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। আপনি তো প্রচন্ড অসভ্য লোক। সেটা তো তুমি জানোই। ধুর, আপনাকে আর চিপনেও ফোন দিব না। প্রহরকে কিছু বলতে না দিয়েই ফোনটা কেটে দিলাম। তখনই দরজায় বেল বেজে উঠল। এখন আবার কে এলো? নিচে গিয়ে দরজা খুলে দেখলাম খালামণি আর আঙ্কেল। ওরা আবার এখন কেন এলো? আমি ওনাদেরকে ভিতরে আসতে বললাম। কিছুক্ষণ পর মামা মামিও চলে এলো। তারপর ভাইয়া আর নিবিড় ভাইয়াও চলে এলো। মামি বলল আঙ্কেল নাকি সবাইকে এখানে ডেকেছে। আঙ্কেলের নাকি আমার ব্যাপারে সবার সাথে কোনো কথা আছে। উনি আবার আমার ব্যাপারে কি বলবে? লোক বড্ড খারাপ। এটা লোভে পড়ে যে মানুষ কত কি করতে পারে তা আজ আঙ্কেলকে না দেখলে বুঝতাম না। মাথায় আপাতত কিছুক্ষণ আগের ঘটনাটাই ঘটছে। কিছুক্ষণ আগে আমার আপনাদের সাথে কিছু কথা আসছে। তোমরা তো জানোই রাধিবা আর আপনার সম্পর্কটা কত ভালো। জানি ওরা এখন ছোট, তবু আমি চাই ওদের বিয়ে দিতে। আঙ্কেলের কথায় সবাই অবাকের চরম সীমায় পৌঁছে গেলে মামা বলে উঠল, তুমি যে এতটা নিচে নেমে যাবে আমি ভাবিনি। তুমি এইসব আরফার ভাগের সম্পত্তির জন্য করেছো, তাই না? আঙ্কেল প্রথমে মামার কথা মানতে নারাজ হলেও পরে উনি স্বীকার করেন। আমার বাবার সম্পত্তির পাশাপাশি আমার মায়ের ভাগের যে সম্পত্তি আমি পাই সেটাও তাদের চাই, আর এজন্য এরা এমন করছে। আঙ্কেল না বাইরের লোক, কিন্তু খালামণি কেন আমার সাথে এমন করছে? অনেক কথা কাটাকাটির পর আঙ্কেলরা চলে গেল। পরে বাকি সবাইও চলে গেল। মামি আমাকে তাদের বাড়ি নিয়ে যেতে চাইল, কিন্তু আমি যাইনি। বাসায় ভালো লাগছিল না, তাই রাহাদের বাসায় চলে গেলাম। রাহার ঘরে বসে আছি, ও কোথায় যেন গেছে। ফোন করেছিলাম, বলল আসছে। রাহার টেবিলে দেখলাম বেশ কিছু গল্পের বই। সেগুলো দেখতে গিয়েই ওখান থেকে একটা ডায়েরি নিচে পড়ে গেল। ডায়েরির ভিতর থেকে কতগুলো ছবি বের হলো। ছবিগুলো নিবিড় ভাইয়ার ছিল। এখানে নিবিড় ভাইয়ার ছবি দেখে অবাক হলেও আরো বেশি অবাক হলাম ডায়েরির লেখাগুলো পড়ে। পুরো ডায়েরি জুড়ে খুব গভীর আবেগের প্রকাশ, সবটাই নিবিড় ভাইয়াকে ঘিরে। আর এই লেখাটা যে রাহার সেটা বুঝতে অসুবিধে হলো না। আমি ডায়েরির কয়েক পেজ পড়ে ডায়েরিটা রেখে দিলাম। আরে আফরা, সরি ইয়ার, এতক্ষণ ওয়েট করানোর জন্য। তুই আর একটু ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে আসছি। যা। কি রে আফরা, কিছু বলছিস না যে? নিবিড় ভাইয়াকে এতটা পছন্দ করতি? আমার কথা শুনে রাহা একদম চুপ করে গেল। এর উত্তর না পেয়ে আমি আবার বললাম, যখন নিবিড় ভাইয়াকে এতটাই পছন্দ করিস তাহলে বলিসনি কেন? শুধু আমি তাকে পছন্দ করতাম বলে তুই এমনটা কি করে করতে পারলি? আফরা, তুই আমাকে প্লিজ ভুল বুঝিস না, প্লিজ। আমি তোকে সবটা। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি এতদিন আমার সব কথা তোর সাথে শেয়ার করেছি, আর তুই এত বড় একটা কথা আমার থেকে লুকিয়ে গেলি। আমি কিন্তু তোর জায়গায় থাকলে মোটেও এটা লুকিয়ে রাখতাম না। নিজের ভালো লাগাটা প্রকাশ করতে শেখ রাহা। আমার কথা শুনে যেন রাহার দেহে প্রাণ ফিরল। ও ভেবেছিল হয়তো আমি এটা জানলে রাগ করব। ও বলল, প্রকাশ করেই বা কি হতো? ওনার থেকে তো তুই পাত্তা পাসনি, আর আমি পাইনি বলেছি তুইও পাবি না, এটা কেমন কথা? থাক, বাদ দে এসব। তুই আগে বল তোর আঙ্কেল কেন এসেছিল? রাহাকে সবটাই খুলে বললাম। সত্যি রে, বাবা মা না থাকলে যে দুনিয়াটা কতটা কঠিন সেটা তোকে না দেখলে বুঝতাম না। আরও কিছুক্ষণ রাহাদের বাসায় থাকলাম, তারপর বাড়ির দিকে রওনা হলাম। বেশ খানিকটা রাস্তা আসতেই আমার পথ আটকালো প্রহর। হঠাৎ ওনাকে এখানে দেখে বেশ অবাক হলাম। আপনি এখানে? তোমায় দেখতে এলাম।
আপনি প্লিজ আমার পিছনে আসবেন না, রাস্তার মানুষ দেখলে খারাপ ভাববে। সো হোয়াট, আমি মানুষের কথা শুনি না। কিন্তু আমাকে শুনতে হয়। আচ্ছা বাবা, রেগে যাচ্ছ কেন? যাব না তোমার সাথে। ওকে, তুমি সাবধানে বাসায় যাও। বাসায় এসে দেখলাম পুরো বাসাটা একদম অন্ধকার। আমি বুঝলাম না এমন কেন। দোপা এগোতেই সব লাইট একসাথে জ্বলে উঠল। সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে আফরা। আনন্দে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। সবাই আছে এখানে, এমনকি রাহা আর প্রহরও। এরা কখন এলো, আর আমার আগেই বা কি করে এলো? ভাইয়া আমার দিকে এগিয়ে এসে বলল, আজ আর কাঁদিস না বনু, চল কেকটা কাটবি। বাবা মা থাকতে তারা সব সময় আমার বার্থডে পালন করতেন। তারা চলে যাবার পরেও এমন একটা সারপ্রাইজ পাবো ভাবিনি। আজ যে আমার জন্মদিন, সেটা আমার মাথায় ছিল না। মামা মামি এমনকি প্রহরের মা বাবাও ছিলেন। ভাইয়া নাকি তাদের ইনভাইট করেছিল। প্রহরের বাবা ভারী রসিক মানুষ, উনি একাই সবাইকে মাতিয়ে রাখলেন। সবাই মিলে একসাথে অনেক মজা করলাম। গত 1 বছর পর আজ প্রাণ খুলে হাসলাম। নিবিড় ভাইয়া আমার দিকে এগিয়ে এসে বলল, এই সব কিছু কিন্তু প্রহরের জন্য হয়েছে, সবটাই ওর প্ল্যান ছিল। তাহলে উনি রাস্তায় কি করছিলেন? আমাদের সব প্রস্তুতি নেওয়ার আগেই তুই চলে আসতি, তাই ও তোকে আটকাতে গেছিল। ও, নিবিড় ভাইয়া আর প্রহরের মাঝে সব ঝামেলা মিটে গেছে দেখে ভালো লাগলো। নিবিড় ভাইয়া মানুষটা অতটাও খারাপ না। যদি রাহা আর নিবিড় ভাইয়া এক হতো তাহলে হয়তো সব ঝামেলাই মিটে যেত। রাতে শুয়ে শুয়ে তখনকার কথা ভাবছিলাম। অনেকদিন পরে যেন একটু স্বস্তি পেয়েছি আজ। ভাবলাম এত কিছুর জন্য প্রহরকে আমার একটা ধন্যবাদ দেওয়া উচিত, তাই ওনাকে ফোন করলাম। কি ব্যাপার, সেদিন তো খুব বললে, আর ফোন করবে না তাহলে? আপনাকে ফোন করাটাই ভুল হয়েছে আমার। সরি, রাগ করো না। কেন ফোন করেছো বলো? ধন্যবাদ, অনেকগুলো ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। শুধু এটাতেই এত খুশি? তোমার জন্য তো আরো অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে ডিয়ার। মানে? এত মানে বুঝতে হবে না, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। আজ আর কথা বলবেন না? না, তোমার সাথে যত কথা বলবো তত তোমার মায়ায় জড়িয়ে যাব। এমনিতেই তোমার মায়ায় ডুবে আছি, এবার নির্ঘাত মরে যাব। তোমার ওই কথার মায়ায় পড়লে যে আমার আর নিস্তার নেই। প্রভুর ফোনটা কেটে দিল। অন্যদিন তো কথা বলার জন্য পাগল হয়ে থাকে, আজ তো তাড়াতাড়ি কেটে দিল। আমি আর এটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখলাম ভাইয়ার ঘরে কিছু ভাঙার আওয়াজ হলো। আমি দ্রুত ভাইয়ার ঘরে ঢুকতে গেলেই দরজার সামনে থাকা কাচের টুকরোয় লেগে পা কেটে যায়। আমি মৃদু আর্তনাদ করে উঠি। সামনে তাকিয়ে দেখি পুরো ঘরে সবকিছু ভেঙে চুরে পড়ে আছে। আমার চিৎকার শুনে ভাইয়া আমার দিকে এগিয়ে এলো। কি হয়েছে আফরাম, একটু দেখে চলবি তো, কতটা পা কেটে গেছে। ভাইয়া আমাকে ঘরে নিয়ে সুন্দর করে ড্রেসিং করে দিল। ভাইয়ার মুখ দেখেই বুঝলাম সে খুব রেগে আছে, সাথে অনেক টেনশনেও আছে। ভাইয়া হসপিটালে ফোন করে বলে দিল যে আজ সে যাবে না। আজ কাজের মেয়েটাও আসেনি, তাই ভাইয়া রান্না করবে। ভাইয়া রান্না বান্না মোটামুটি পারে। ভাইয়া আমার জন্য আমার পছন্দের আলুর পরোটা বানালো। দুজনেই একসাথে নাস্তা করে কিছুক্ষণ আড্ডা দিলাম। ধীরে ধীরে যেন সেই আগের দিনগুলো ফিরে পাচ্ছিলাম। সারাদিন ভাইয়া বাসায় ছিল, আমাকে তো একদম বিছানা থেকে নামতে নিষেধ করে দিয়েছে। আমিও এক জায়গায় বসে বসে বোর হচ্ছিলাম। বিকেলের দিকে হসপিটাল থেকে ভাইয়ার একটা কল এলো, খুব নাকি এমার্জেন্সি আছে। ভাইয়া যেতে না চাইলেও আমি জোর করে পাঠিয়ে দিলাম। সন্ধ্যা নেমে এসেছে, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরেই কারেন্ট চলে গেল। এখানে তেমন লোডশেডিং হয় না। হঠাৎ মনে হলো দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে। কে ওখানে? কে? কেউ সাড়া দিল না। ছায়ামূর্তিটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি বিছানা থেকে নেমে সেদিকে এগিয়ে যেতে নিলেই স্লিপ করে পড়ে গেলাম। প্রচণ্ড ব্যথা পেলাম পায়ে, আবার ব্লিডিং শুরু হয়েছে। জানালা দিয়ে দূরের আবছা আলো আসছে, কিন্তু সেটা দিয়ে কিছু ভালো মতো বোঝা যাচ্ছে না। মানুষটা ক্রমেই আমার দিকে এগিয়ে আসছে, আমি ওঠার শক্তিও পাচ্ছি না। এবার যেন প্রচণ্ড ভয় হচ্ছে। আমি অনেক কষ্টে উঠে দাঁড়াতে গিয়েও পড়ে গেলাম। অসহ্য যন্ত্রণায় চোখ মুখ খিচে আছি। এবার লোকটা আমার একদম কাছাকাছি চলে এলো। আবছা আলোয় লোকটাকে দেখে আমার কলিজার পানি শুকিয়ে গেল। জ্ঞান হারানোর উপক্রম হলো। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসার আগেই অস্ফুট সুরে বললাম, নিহান। সময় চলেছে তার আপন গতিতে, দিনও কারোর জন্য থেমে থাকে না। সেও তার আপন গতিতে এগিয়ে চলেছে। আমার পায়ের ক্ষত অনেকটাই সেরে গিয়েছে। সেদিন অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণেই এতটা সময় লাগলো। সেদিন আমি অযথাই এত ভয় পেয়েছিলাম।
আমার মাথায় সেদিন এটা আসেইনি যে ওটা নিহান না হয়ে রুহানও হতে পারে। রুহান হলো নিহানের ছোট ভাই। রুহান ছোট হলেও ওর চেহারা একদম নিহানের মতো। খুব কাছ থেকে কেউ না দেখলে ওদের পার্থক্য করতে পারতো না। ওনাকে নিহানের ঘরে আমার কিছু জিনিস পেয়েছিল, তাই দিতে এসেছিল। তবে সেগুলো এতদিন পরে দিতে আসার কারণটা ধরতে পারিনি। মাঝে কেটেছে 3 দিন। এতদিন আমার প্রহরের সাথে কোনো যোগাযোগ হয়নি, ফোনটাও বন্ধ। মামির থেকে জেনেছি সে নাকি দেশের বাইরে গেছে। মামির কথা শুনে একটু খারাপ লেগেছিল। সে আমায় বলে তো যেতে পারতো। সামনেই ফাইনাল পরীক্ষা, তাই মন প্রাণ দিয়ে পড়ছি। আপাতত দুনিয়ার সব কিছু মাথা থেকে বের করে দিয়েছি। পরীক্ষা শেষ হতে প্রায় 2 সপ্তাহ লেগে গেল। এতদিন প্রহরের সাথে কোনো যোগাযোগ হয়নি, উনিও কোনো যোগাযোগের চেষ্টা করেনি। পরীক্ষা শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিলাম। এতদিন টেনশনে একদম ঘুম হয়নি, এখন একটা লম্বা ঘুম দরকার। ঘুমের মাঝেও আজ বারবার প্রহরকে দেখতে পাচ্ছি। এই লোকটা এখন স্বপ্নে এসে জ্বালাই আমায়, অসহ্য লোক একটা। ঘুম থেকে উঠে কিচেনে যাচ্ছিলাম কফি বানাতে। ড্রয়িং রুমে এসে দেখি এখানেও প্রহর বসে আছে। এখন তো জেগে জেগেও ওনাকে দেখতে পাচ্ছি। কি ম্যাডাম, এত কি ভাবেন? আপনি কি এখানে সত্যিই আছেন? বাহ, মাথার সাথে কি এখন চোখটাও খারাপ হয়ে গেছে? ওনার এই রসকসহীন কথা শুনে বুঝলাম যে উনি সত্যিই আছেন। তবে উনি এখানে কেন? আপনি কখন এসেছেন? 3 ঘন্টা আগে। তো এতক্ষণ কি করলেন আর আমায় ডাকেননি কেন? তোমায় ডাকতে ডাকতে গলা ব্যথা হয়ে গেছে আমার, অথচ তোমার ঘুম ভাঙার নামই নেই। শেষে বিরক্ত হয়ে নিচে নেমে এলাম। কিচেনে গিয়ে কফি বানিয়ে খেলাম, তারপর টিভি দেখলাম, তারপর ফ্রিজ থেকে আইসক্রিম খেলাম, আর এখন অবশেষে তোমার ঘুম ভাঙলো। কি? আপনি আইসক্রিম কেন খেয়েছেন? হ্যাঁ, ওগুলো তো ভাইয়া আমার জন্য এনেছিল। এই মেয়ে, এত ছোট লোকই করো কেন তুমি? তোমাকে আমি পুরো আইসক্রিমের দোকান কিনে দিব। আপনি কেন এসেছেন আর এতদিন কই ছিলেন? আমার সাথে যোগাযোগ কেন করেননি? তোমার এক্সাম কেমন হয়েছে? খুব ভালো। আমি তোমার কাছাকাছি থাকলে তুমি কখনো এতটা ভালো মতো পরীক্ষা দিতে পারতে না, আর আমি এখানে থাকলে তোমার থেকে নিজেকে দূরে রাখতে পারতাম না, তাই চলে গিয়েছিলাম। ও, তাহলে আজ কেন এলেন? তোমাকে দেখার তীব্র আকাঙ্ক্ষাটা আর দমিয়ে রাখতে পারিনি। যাই হোক, তুমি রেডি হয়ে নাও। কোথায় যাব? সেটা সারপ্রাইজ। আমি যাব না। যদি আমায় নিয়ে গিয়ে আপনি আমায় মেরে ফেলেন? আমি পাপ করি না, জানো তো। আত্মহত্যা মহাপাপ, আর তোমাকে মেরে ফেলা মানে নিজেকে নিজে মেরে ফেলা, আর এই কাজ আমি কখনো করতে পারবো না। আর তুমি স্টুপিটের মতো সারাদিন এসব উল্টাপাল্টা চিন্তা মাথায় নিয়ে ঘোরো কেন? আচ্ছা বাবা, আপনি দাঁড়ান, আমি তৈরি হয়ে আসছি। অন্যদিকে নিবিড় ভাইয়া, আমার কথাটা একটু শোনেন না। রাহা প্লিজ, তোমাকে না নিষেধ করেছি আমার পিছনে আসবে না? তোমার কি সেলফ রেসপেক্ট বলতে কিছু নেই? তোমার এই ধরনের কাজে আমি প্রচণ্ড বিরক্ত। রাহা, দয়া করে আর আমার পেছনে এসো না, আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও প্লিজ। কথাগুলো বলেই চলে যায় নিবিড়। নিবিড়ের এহেন কথাই খুব কষ্ট পেল রাহা। ও তোর ভালোবাসা গোপনই রাখতে চেয়েছিল। শুধুমাত্র আফরার কথাই ও নিবিড়কে ওর মনের কথাটা বলেছিল, বাকিটা তো জানেনি। রাহাও বাড়ি চলে যায়। ও ঠিক করেছে আর কখনো ও নিবিড়ের সামনে যাবে না। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? ভয় পাচ্ছ নাকি আফরা? মোটেও না, আমি তো এমনি বললাম, রাত হয়ে যাচ্ছে তাই। আর ভাইয়াও তো টেনশন করবে না, তোমার ভাইয়াকে বলে এসেছি। ও, প্রহর আমাকে একটা ফাঁকা মাঠে নিয়ে এলো। চারিদিকে অন্ধকার। আমি একটু সামনে এগিয়ে গেলাম। একটু পরে পিছনে তাকিয়ে দেখি প্রহর নেই। খানিকক্ষণ পরে আকাশে অনেকগুলো ফানুস দেখতে পেলাম। চারিদিকে আলো ছড়িয়ে গেল। অনেকগুলো আতশবাজি একসাথে ফুটে উঠল। আমার চারিপাশে অনেক বেলুনে উড়ে উঠল। কিন্তু এগুলো কিভাবে হচ্ছে আর কে করছে? পিছনে তাকিয়ে দেখি প্রহর আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে। উনি আমার হাতটা ধরে বললেন, আর 5 জনের মতো কথার মায়ায় জড়িয়ে তোমাকে প্রপোজ করার সাধ্য আমার নেই। তবু শুধু তোমাকে নিজের বলে দাবি করার অধিকারটা চাইব তোমার থেকে। মানুষের জন্য নিঃশ্বাস যতটা জরুরি, আমার কাছে তুমিও ঠিক তেমনই অপরিহার্য। তোমাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে গেলেও আমি ভয় পাই। জানি না আমি মানুষটা কেমন, তবু তোমাকে ভালো রাখতে বিন্দুমাত্র কার্পণ্য করব না। আমি তোমাকে শুধু একটাই অনুরোধ করব, আমার ভালোবাসাটাকে একটু অনুভব করো আফরা। ভালোবাসা বোঝাবুঝির ব্যাপার না, এটা অনুভবের ব্যাপার। ওনার কথায় আমি বাকরুদ্ধ হয়ে রইলাম। খানিক থেমে উনি আবারও বলতে লাগলেন, আমি জানি তোমার বয়সটা কম, তবু তোমাকে ছাড়া আর একটা দিনও কাটানো আমার পক্ষে সম্ভব না। তোমার একটু ইগনোরেন্স যে আমাকে মেরে ফেলার ক্ষমতা রাখে আফরা। তোমাকে একদিন সামনাসামনি না দেখলে যে দম বন্ধ হয়ে আসে। তোমার মাঝে আমি আমার নিজের অস্তিত্বটা অনুভব করতে চাই আফরা।
আমাকে বুঝি আজ তুমি ফিরিয়ে দিবে? তোমার কাছে আমি কি সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে তুমি এমন কিছু যা আমি বলে বোঝাতে পারবো না। জানি প্রথম প্রেম স্পেশাল হয়, প্রথম প্রেম ভুলেও কিন্তু ভালো থাকা যায়। তুমিও তো আমার প্রথম প্রেম। তোমার প্রেমটা পূর্ণতা পায়নি বলে কি তুমি আমার প্রেমটাকেও পূর্ণতা দিবে না আফরা? ওনার প্রতিটা কথা যেন আমার শিরা উপশিরায় প্রবেশ করছে। শরীর মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হচ্ছে। সত্যিই কি প্রথম প্রেমকে এত সহজে ভুলে যাওয়া যায়? আমার প্রথম প্রেম পূর্ণতা পায়নি, তাই বলে কি প্রহরের প্রথম প্রেমকে তার থেকে কেড়ে নেওয়ার কোনো অধিকার আছে আমার? তোমার মৌনতাই কি তোমার সম্মতির লক্ষণ? হয়তোবা আপনার ভালোবাসাটাকে আমিও অনুভব করতে চাই প্রহর। প্রথম প্রেম নয়, সত্যিকারের ভালোবাসা চাই আমার। আমার উত্তরে প্রহর যে কি পরিমাণ খুশি হয়েছে তা বলে বোঝানোর মতো না। কোনো মানুষ বুঝি কাউকে সত্যিই এতটা ভালোবাসতে পারে? প্রহর আমার হাতে একটা আংটি পরিয়ে দিলেন আর বললেন, তোমাকে একটু ছুঁয়ে দেখার তীব্র আকাঙ্ক্ষা জাগে আমার মনে, কিন্তু এখন না, খুব শীঘ্রই তা হবে। সেদিন তুমি সম্পূর্ণরূপে আমার হবে, একদম হালালভাবে। এই মানুষটাকে যে এখন আমার বড্ড প্রয়োজন, বড্ড বেশি প্রয়োজন। সবাই তো আমায় ছেড়ে চলে যায়, কিন্তু এই মানুষটা না হয় একান্তই আমার থাকলো, তাতে ক্ষতি কি? চলো তোমাকে বাসায় রেখে আসি, অনেক রাত হয়ে গেছে। চলেন। বাসায় এসে দেখি 9টা বাজে, কিন্তু ভাইয়া এখনো আসেনি। অনেকবার কল করলাম কিন্তু ধরলো না, হয়তো বেশি আছে। মাঝে কেটে গেছে 4 দিন। এই 4 দিন আমার কাছে খুব দীর্ঘ একটা সময় লেগেছে। ইদানিং সব কিছুই খুব ভালো লাগে, রংহীন জিনিসগুলো রঙিন লাগে। মনে ভালোবাসার রং লেগেছে যে। বসে বসে কার্টুন দেখছিলাম, তখনই নিবিড় ভাইয়ের ফোন এলো। দেরি না করে ফোনটা ধরলাম। কেমন আছিস আফরা? ভালোই আছি। ওহ, তোর বান্ধবী রাহার কি খবর? আপনি আবার ওর খবর কেন নিচ্ছেন? না মানে ওর ফোনটা বন্ধ তো তাই। আপনি আবার ওকে ফোনও করেন? কি কেস বলেন তো? তুই তো জানিস আফরা, 4 দিন ধরে ফোন বন্ধ রেখেছে। টেনশনে ছিলেন বুঝি? যাই হোক, আমি ওর খবর নিয়ে তোমাকে জানাচ্ছি। আচ্ছা। নিবিড় ভাইয়া ফোন রাখতেই দরজার বেল বেজে উঠল। আমি দরজা খুলে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম ভাইয়া। এসব কি ভাইয়া? তুই বিয়ে করে ফেললি? আমাকে একবারও বললি না? তুই আমাকে একটুও ভালোবাসিস না। আফরা, এমন করিস না প্লিজ, এমনিতেই প্রচুর ঘেটে আসছি। তুই বিয়ে কেন করলি? না হলে আজ জেলে চলে যেতাম। এই স্টুপিডটা আজ আবার মরতে বসেছিল। এভাবে বলিস না ভাইয়া, অনন্যা আপু সত্যিই তোকে অনেক ভালোবাসে। আচ্ছা তুই ঘরে যা, আমি আপুকে নিয়ে ভিতরে যাচ্ছি। আমি অনন্যা আপুকে নিয়ে আমার রুমে চলে গেলাম। থ্যাংক গড, আমি তো ভেবেছিলাম তুমি ভয়ে সব গুলিয়ে ফেলবে। সিরিয়াসলি তোমার আইডিয়া যেভাবে কাজ করবে বুঝতেই পারিনি, কিন্তু এখন কি করব? তুমি একদম চিন্তা করো না, ভাইয়া যে তোমায় পছন্দ করে সেটা আমি জানি, কিন্তু ও জীবনেও এটা স্বীকার করতো না। বিয়েটা তো হয়ে গেছে, বাকিটা আমি দেখে নিব। লাইক সিরিয়াসলি আমি তো ভাবতেই পারিনি যে তুমি মাথায় এত দুষ্ট বুদ্ধি নিয়ে ঘোরো। আমি কিন্তু এমনই। তাই নাকি? তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ভাইয়াকে দেখে আসি। আচ্ছা। আসলে অনন্যা আপুকে এইসব করতে আমি বলেছিলাম, না হলে ভাইয়া যা মানুষ কখনোই নিজের মনের কথা বলতো না। আসবো ভাইয়া? আয়। মুখটাকে এমন করে রেখেছিস কেন? নতুন নতুন বিয়ে করেছিস, একটু চিল মোডে থাকতে পারিস না? আফরা, তুই তো অনন্যা আপুকে পছন্দ করতি, তাহলে বিয়ে কেন করতে চাসনি? তোর জন্য বাবা মা চলে যাওয়ার পর থেকে ভালো রাখার দায়িত্ব আমার। আমি চাই না অন্য কারোর জন্য তোর কোনো কষ্ট হোক। অনন্যা তোকে কেমনভাবে অ্যাকসেপ্ট করবে সেটা আমি সত্যি বুঝতে পারছি না। বাবা মা চলে যাওয়ার পর ভাইয়াই আমাকে আগলে রেখেছে, আমার সব ভুলগুলোকে দুনিয়ার থেকে লুকিয়ে রেখেছে। ছোটবেলা থেকেই ভাইয়া সব সময় আমায় বেস্ট জিনিসটাই দিয়েছে। আজ আমিও তাকে তার পছন্দের জিনিসটা দিলাম। আমার কষ্ট হলে হবে, তবুও সে তো খুশি হবে। আর আমি জানি অনন্যা আপু এমন মেয়ে না। তুই চিন্তা করিস না ভাইয়া, অনন্যা আপু আমাকে একদম তার নিচের বোনের মতোই দেখবে। নিচে দরজায় বেল বাজার শব্দ হলো। আমি নিচে চলে গেলাম, সাথে ভাইয়াও এলো। দরজা খুলে দেখি মামা, মামি আর প্রহরের বাবা মা। তোমরা সবাই এখানে? আবিরের বউ দেখতে এলাম। তোমাদেরকে কে বললো এসব? কেন প্রহর? উনি কিভাবে জানলেন? ও তো আবিরের বিয়েতে সাক্ষী ছিল। মামির কথা শুনে কটমট দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকালাম। এটা কি ঠিক হলো ভাইয়া? তুই ওনাকে বিয়ের সাক্ষী বানালি আর আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? ভাইয়া আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। দুপুরবেলা মাত্রই একটু ঘুমিয়েছিলাম, তখনই ফোন বেজে উঠল। না দেখেই ফোনটা তুললাম। কে? কে কি? হ্যাঁ তুই কি রে আফরা?
বললি যে রাহার সাথে কথা বলাবি, অথচ এখনো কিছু করলি না। নিবিড় ভাইয়া, রাহা আপনার সাথে কথা বলতে চায় না তো আমি কি করতে পারি? প্লিজ আফরা, কিছু একটা কর। আমি সত্যি সেদিনের বিহেভের জন্য দুঃখিত। একবার কথা বলানোর ব্যবস্থা করে দে। আচ্ছা দেখছি। ভর দুপুরবেলা যাচ্ছি রাহাতের বাড়ি। মহারানীকে কত ফোন করলাম, ধরলো না। আর এদিকে তো নিবিড় ভাইয়া আমাকে ফোন দিয়ে পাগল করে দিচ্ছে। রাহাকে অনেক বুঝিয়ে নিয়ে গেলাম নিবিড় ভাইয়ার সাথে দেখা করাতে। ওরা দুজন কথা বলছে, আমি খানিকটা দূরে দাঁড়িয়ে আছি। ইদানিং নিবিড় ভাইয়ের সাথে কাউকে দেখলে আর খারাপ লাগে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তাই প্রহরকে ফোন করলাম। উনি মহারাজ ফোন তো ধরলেন না, উল্টে কেটে দিলেন। প্রচণ্ড রাগ হলো ওনার এমন কাজে। অসহ্য লোক একটা। এদিকে ওরা দুজন এমনভাবে কথা বলছে যা আজ আর শেষ হবে না। ওদেরকে বলে আমি সামনের লেকটার দিকে গেলাম। বিকেল হয়ে এসেছে, চারিদিকে সুন্দর বাতাস। বাতাসে কিছু একটার মিষ্টি গন্ধ ভাসছে। একা একা হাঁটতে মাঝে মধ্যে ভালোও লাগে, কিন্তু এমন জনসমাগমের জায়গায় একা হাঁটা মানে লোকের বিনোদনের মাধ্যম। হঠাৎই কেউ পেছন থেকে আমার চুল টেনে ধরল। প্রচণ্ড রাগ নিয়ে পিছনে তাকিয়ে দেখি রাদীপ। তুই এখানে কিভাবে? আর এভাবে পাবলিক প্লেসে চুল টেনে ধরে মাথাটা ধরে গেল আবার। আরে চুপ কর মা, এত কথা কেউ একবার বলে? তুই তো বাচালি থেকে গেলি। তুই হঠাৎ এখানে কেন? আবির ভাইয়ের বউ দেখতে আসছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সব জানি। কি জানিস? এটাই যে সবকিছু তোর প্ল্যান ছিল। প্রহর ভাই আমাকে সব বলে দিয়েছে। তুই প্রহরকে চিনিস? আমার একটা মাত্র দুলাভাই বলে কথা, তাকে না চিনলে হয়? আর যাই বলিস না কেন, মানুষটা কিন্তু তোর জন্য একদম পারফেক্ট। কি বলিস তুই এসব? আমি আর রাদীপ কথা বলছিলাম, তখনই রাহা ফোন করে বলল নিবিড় ভাইয়া নাকি ওর প্রপোজালটা নিয়ে ভেবে দেখবে বলেছেন। ওরা নাকি বাসায় চলে গেছে। আমি আর রাদীপও বাসায় চলে এলাম। দিন চলেছে তার আপন গতিতে। আজ আমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিবে। বসে বসে নখ কামড়াচ্ছি। সামনে অনন্যা আপু খাবার নিয়ে বসে আছে, আর ভাইয়া আমাকে টেনশন করতে মানা করছে। খানিকক্ষণ পরে রেজাল্ট জানতে পারলাম। প্রথম হয়নি, কিন্তু বেশ ভালো পজিশনে আছি। মনটা একদম ফুরফুরে হয়ে গেল। ভাইয়া আর অনন্যা আপুর সম্পর্ক বেশ ভালো চলছে, সাথে রাহা আর নিবিড় ভাইয়ারও। প্রথমে অনন্যা আপুর বাড়ির লোক না মানলেও পরে তারা সব মেনে নেয়, কিন্তু ইদানিং প্রহর আমাকে খুব কম টাইম দেয়। 4 দিন পর আজ দেখা করবে বলেছে। কতক্ষণ ধরে একটা রেস্টুরেন্টে বসে আছি, অথচ ওনার আসার নাম নেই। সরি, একটু লেট হয়ে গেছে। এতদিন কই ছিলেন? চাকরি খুঁজছিলাম। বউকে মেনটেন করার জন্য তো একটা চাকরি দরকার। তো চাকরি পেয়ে গেছেন? একটা হসপিটালে জেনারেল সার্জনের। ও আপনি কি নিবিড় ভাইয়ের চেয়ে বড়? 2 বছরে। তাহলে তো আপনি বুড়ো। শেষ পর্যন্ত একটা বুড়ো বর জুটলো আমার কপালে। আর আমার কপালে যে একটা পিচ্চি বউ জুটলো তার কি? আহারে। চলো, আজ তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায়? আমাদের বাড়ি। মা নিয়ে যেতে বলেছে তোমায়। প্রহরদের বাসায় এসেছি। প্রহরের মা খুব ভালো মানুষ, একদম নিজের মেয়ের মতো দেখে আমায়। আমি ওদের পুরো বাড়িটা ঘুরে দেখছিলাম। প্রহরের রুমে ঢুকেই আমার চোখ আটকে গেল সামনের দেয়ালের দিকে। পুরো দেয়াল জুড়ে আমার বিভিন্ন সময়ে তোলা ছবি, কিন্তু এত ছবি উনি কোথায় পেয়েছেন? ছবিগুলো খুব সুন্দর আর যত্ন করে রাখা, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ওনার রুমের সব কিছু খুব সুন্দর সাজানো গোছানো। নর্মালি ছেলেদের ঘর এতটা পরিপাটি হয় না। আমি খুব মনোযোগ দিয়ে ঘরের সব কিছু দেখছিলাম। তখনই প্রহর রুমে এলো আর বলল, ভালো করে দেখো, কিছু পছন্দ না হলে বদলে ফেলবো। তাছাড়া বিয়ের পর তো এখানে শুধু তোমার সাজগোজে জিনিসই থাকবে। আমি মোটেও এত সাজি না। এত কি, আমি তো একটুও সাজি না। প্রহর বিছানায় বসে এক টান দিয়ে আমাকে ওনার কোলে বসিয়ে বললেন, তোমার যা রূপ আছে তা কারো হৃদয়ে ঝলসে দেওয়ার জন্য যথেষ্ট। আর কিসের দরকার বলো? হয়েছে, আর তেল দিতে হবে না। আমি জানি আমি কতটা সুন্দর। হোয়াট? তুমি সুন্দর? লাইক সিরিয়াসলি? তোমার মতো পেতনিকে সুন্দর কে বলেছে? ওনার এই সেকেন্ড সেকেন্ড রং বদলানোর স্বভাবটা আমার মোটেও পছন্দ না। আমি রাগ করে ঘর থেকে বেরিয়ে এলাম। আন্টি রান্নাঘরে ছিল। আমি ওনার কাছে গিয়ে ওনাকে সাহায্য করতে চাইলাম। উনি না করে দেন। উনি আমাকে ওনার ঘরে নিয়ে গেলেন। খুব সুন্দর একটা চেন আমার গলায় পরিয়ে দিলেন আর বললেন, এটা আমার মেয়ের ছিল, কিন্তু এটা বেশি দিন পড়ার সৌভাগ্য ওর হয়নি, তাই তোমায় দিলাম। আমার ছেলের মতো এটাকেও আগলে রেখো আফরা। আপনার একটা মেয়েও আছে। প্রহর তো কখনো বলেনি আমায়। হ্যাঁ, আমার মেয়ে ছিল, এখন নেই। আমার পরি আর নেই আমার কাছে। মানে? 4 বছর আগে ও মারা গেছে। আমাদের একটা ভুল সিদ্ধান্ত ওকে শেষ করে দিয়েছে। আমি চাই না আমার পরীর মতো প্রহরও আমাদের ছেড়ে চলে যাক, তাই ওর কোনো কাজে আমরা
ওকে না করি না। আপনার মেয়ে কি মারা গেছে আন্টি? না, ও মারা যায়নি, শুধু আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। মানে? আমার মেয়েটা 4 বছর আগেই আমাদের ছেড়ে চলে গেছে। সে আর কখনো ফিরবে না আমার কাছে। আপনি তো বললেন উনি মারা যাননি, তাহলে? ও তো মারা যায়নি, ওকে মেরে ফেলা হয়েছিল। জানো তো, ও একটা ছেলেকে ভালোবাসতো। ছেলেটা ভালো ছিল না, অনেকগুলো সম্পর্ক ছিল ওর। এজন্য তোমার আঙ্কেল তাকে মেনে নেয়নি, কিন্তু পরি লুকিয়ে সেই ছেলেটাকে বিয়ে করে নিয়েছিল। কথাগুলো বলতে গিয়ে প্রহরের মা বারবার কেঁপে উঠছেন। ওনার চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। উনি আবারও বলতে শুরু করলেন। বিয়ের কিছুদিন ভালো গেল, তারপর থেকেই ঝামেলা শুরু হয়। খুব অত্যাচার করতো আমার মেয়েটাকে ওরা। ওকে কত বললাম তুই ফিরে আয়, এলো না। ওর একটাই কথা, ও কোন মুখে ফিরে যাবে। টানা 3টা বছর ওদের অত্যাচার সহ্য করে 4 মাস আগে আমার পরিটা সুইসাইড করেছিল। কিন্তু আমি জানি ওদের জন্য আমার মেয়েটা এমন করতে বাধ্য হয়েছে। এখানে থেকে আর এসব সহ্য করতে পারিনি বলে তোমার আঙ্কেল আমাদের এখানে নিয়ে এলো। অবশ্য এখানে না এলে তোমার মতো আরেকটা মিষ্টি মেয়ে পেতাম নাকি বলো? আচ্ছা আন্টি, আপনারা কোনো পুলিশ কেস করেননি? করেছিলাম, কিন্তু ওরা খুব প্রভাবশালী ছিল বলে সব চাপা পড়ে যায়। আরও কিছুক্ষণ আন্টির সাথে কথা বলে বাসায় চলে এলাম। আন্টির কথাগুলো শুনে মন খারাপ হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ অনন্যা আপুর সাথে গল্প করলাম। তারপর রুমে গিয়ে বই নিয়ে বসলাম। রাতে ভাইয়া এলে সবাই একসাথে খাবার খেতে বসলাম। তখন ভাইয়া বলল, আফরা, আসলে প্রহরের বাবা মা চাচ্ছিল তোদের বিয়েটা খুব শীঘ্রই দিতে। আমি জানি তোর বয়সটা কম, আমি তোর ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। তোর যা ভালো মনে হয় তুই সেটাই করবি। আর ওরা এখন শুধু কাবিন করিয়ে রাখবে, বাকি তুই যেখানে থাকতে চাস সেখানেই থাকবি। আমাকে একটু টাইম দে ভাইয়া, আমি ভেবে তোকে বলবো। কোনো চাপ নিস না বুনু, তোর যেটা ভালো মনে হবে তুই সেটাই করবি। ভাইয়াকে আর কিছু না বলে চলে এলাম। আমার এটা নিয়ে ভাবার জন্য সত্যি একটু টাইম দরকার। রাতে অনেক ভাবার পরও আমি কোনো ডিসিশন নিতে পারলাম না। আমার আসলে কি করা উচিত। পরদিন সকালে উঠে ভার্সিটি গেলাম। আজ রাহার সাথে বিয়ের কথাটা শেয়ার করব, কিন্তু রাহা আজ ভার্সিটি এলোই না। আমিও 2টো ক্লাস করেই চলে এলাম। ভাইয়া আর অনন্যা আপু দুজনেই হাসপাতালে গেছে। অনেক ভেবে চিন্তে দেখলাম বিয়েটা আমার করে নেওয়া উচিত। আমি প্রহরকে ছাড়া ভালো থাকতে পারবো না। রাতে ভাইয়াকেও বলে দিলাম আমি বিয়েটাতে রাজি। ভাইয়াও সে মতো প্রহরের বাবা মায়ের সাথে কথা বলল। রাতে নিবিড় ভাইয়া ফোন দিল। এত রাতে নিবিড় ভাইয়ার কল দেখে বেশ অবাক হলাম। বেশি কিছু না ভেবে ফোনটা তুললাম। বিয়ে করেছিস আফরা? নিবিড় ভাইয়া আসলে কি জানিস তো আফরা, কথাকে আমি হয়তো সত্যি ভালোবাসতাম। ও আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার মনে হয়েছিল হয়তো প্রথম প্রেম ছাড়া জীবন অসম্পূর্ণ। তখন আমি তোকে চেয়েছিলাম শুধু কথাকে ভুলে থাকার জন্য। তুই ঠিকই বলেছিলি, তোর প্রতি আমার যা ছিল তা শুধুই মোহ ছিল। কিন্তু রাহা আমার লাইফে আসার পর বুঝেছি মানুষ প্রথম প্রেম ভুলেও নতুন করে প্রেমে পড়তে পারে। তোর হয়তো মনে হতে পারে আমি এত রং কেন বদলাই, কিন্তু বিশ্বাস কর ভালোবাসা মন থেকে আসে, জোর করে হয় না। আমি জানি ভাইয়া, ভালোবাসা মন থেকে হয়। আমি যেমন প্রহরকে ভালোবেসে তাকে নিয়ে খুশি থাকি, আর তুমিও রাহাকে নিয়ে খুশি থাকবে। ভালো থাকিস আফরা, আর মাঝের ঘটনাগুলোর জন্য ক্ষমা করে দিস। প্রহর খুব ভালো ছেলে, তোকে খুব ভালো রাখবে। নিবিড় ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে অনেক রাত হয়ে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। আজ আর প্রহরের সাথে কথা হলো না। প্রহরের বাড়ির লোক আগামী শুক্রবার বিয়েটা সেরে নিতে চায়। কালই শুক্রবার, বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে। ভাইয়া আর অনন্যা আপুও ছুটি নিয়েছে। ভাইয়া তো খুব ব্যস্ত, তার একমাত্র বোনের বিয়েতে সে কোনো ত্রুটি রাখতে চায় না। সকাল থেকেই রাহা আমার পিছনে পড়ে আছে, তার সাথে নাকি পার্লারে যেতে হবে। কিন্তু সকাল থেকেই মনটা বড্ড খারাপ। আজ যদি বাবা মা থাকতো তাহলে তারা কত খুশি হতো। তারা থাকলে হয়তো আজকের দিনটা অন্যরকম হতে পারত। সকাল থেকে 20 বার প্রহর ভিডিও কল করেছে। এত লোকের মাঝে কল ধরাটা মোটেও ভালো লাগেনি আমার, তাই ধরিনি। কিন্তু এবার ধরেই ফেললাম। যতক্ষণ না ধরবো ততক্ষণ কল করতেই থাকবে। কি চাই? তোমাকে একটু দেখতেই তো চাইছি তোমাকে। রোজই তো দেখেন, আজ আবার নতুন করে দেখার কি আছে? এতদিন তোমাকে শুধু আফরা হিসেবে দেখেছি, কিন্তু এখন তো মিসেস প্রহর হিসেবে দেখব।
তাই নাকি? আচ্ছা, আমাকে না নিচে ডাকছে, আমি পরে কথা বলছি, বাই। ওকে। বিকেল হয়ে এসেছে। সন্ধেবেলা কাবিন, খুব সাধারণভাবে সব হবে। বাসায় খুব অল্প মানুষই আছে। খালামণিদেরও বলা হয়েছিল, কিন্তু আসেনি। তবে আরাব ভাইয়া ফোন করে বলেছিল আসবে। কিছুক্ষণ পর রাদিফ আর আরাব ভাইয়া এলো। আরাব ভাইয়ার সাথে একটা মেয়েও এসেছিল, হয়তো আরাব ভাইয়ার ওয়াইফ হবে। ভাইয়া মেয়েটার সাথে আমার পরিচয় করিয়ে দিল। ওর নাম প্রীতি। প্রীতি ভাবি প্রচুর মিশুক মানুষ, খুব সহজেই আমাদের সাথে মিশে গেল। আমি রাদীপকে জিজ্ঞেস করলাম, তোরা যে এখানে এলি, আঙ্কেল রাগ করবে না? তোকে এত কিছু নিয়ে ভাবতে হবে না, তুই শুধু তোর ফিউচার নিয়ে ভাব। বাই দ্য ওয়ে, তোর কোনো ননদ থাকলে বলিস, কিন্তু ট্রাই করে দেখতাম আর কি। ভেবেছিলাম তোর ওই বোন আরশিকে একটু পটাবো, কিন্তু সে তো আমাকে পাত্তাই দেয় না। সিরিয়াসলি রাদীপ, ওর বয়ফ্রেন্ড আছে? তো ব্যাকআপ করে দে না। রাদীপ, সন্ধেবেলা প্রহরটা এলো। অল্প কিছু লোক এলো ওদের সাথে, তবে আন্টি আসেনি। আঙ্কেলকেও খুব হাসি খুশি লাগছে। ওনাদের ভিতরে যে এত কষ্ট লুকানো আছে তা ওনাদের দেখলে বোঝাই যায় না। সব নিয়ম ঠিক মতোই হলো। কাজী সাহেব প্রহরকে কবুল বলতে বললেই সে কবুল বলে দিল, যেন এই মুহূর্তের জন্যই উনি কত যুগ অপেক্ষা করতেছিল। আমি প্রায় ঘন্টাখানিক সময় নিয়ে কবুল বলে দিলাম। কবুল, এই ছোট্ট শব্দটার মধ্যে যে ঠিক কতটা প্রশান্তি লুকিয়ে আছে তা আজ বুঝলাম। হয়তো পবিত্র জিনিসের ক্ষমতা এটাই। দুটি মন আজ এক হলো। প্রহরের মুখে আজ খুব সুন্দর একটা হাসি দেখলাম। এতদিন কখনো তাকে এভাবে মন খুলে হাসতে দেখিনি। রাতের খাবার খেয়ে বাকি সবাই চলে গেল, শুধু প্রহর আর ওর দুটো কাজিন থেকে গেল। আমাদের বাড়িতে বাসরের আয়োজন করা হয়েছে। রাতে প্রহর আমাকে নিয়ে ছাদে গেল। এত রাতে আমরা ছাদে কেন এসেছি? এই রাতে নিস্তব্ধ পরিবেশে তোমার হৃদস্পন্দনটাকে অনুভব করতে চাই। জানো তো আফরা, সবার জীবনেই প্রথম প্রেমটা স্পেশাল হয়। জানি প্রথম প্রেম ভুলে যাওয়া কঠিন, তবুও প্রথম প্রেম ভুলে কিন্তু মানুষ ভালো থাকতে পারে। নতুনভাবে কাউকে ভালোবেসে ভালো থাকার মাঝে কিন্তু কোনো ভুল নেই। আমার প্রথম প্রেম পূর্ণতা পায়নি তো কি? আপনার প্রথম প্রেম তো পূর্ণতা পেয়েছে, আর আমি তো আমার আসল ভালোবাসা পেয়েছি। আপনি না তুমি। আচ্ছা তুমি, আমার তুমি। খুব ভালোবাসবো তোমায়, দেখে নিও। তোমার আমার ভালোবাসা দেখে লোকেরা জ্বলবে, দেখো। জানেন তো, প্রথম নিবিড় ভাইয়ের বিহেভে খুব খারাপ লাগতো, কিন্তু যখন আমি আপনার সাথে থাকতাম তখন সেগুলো মনেই থাকতো না। আমার জন্য তো তোমার আর রাহার প্রথম প্রেমটা পূর্ণতা পেল, এটাই আমার আনন্দ। প্রথম প্রেমটা আসল না, ভালোবাসাটাই আসল। খুব ভালোবাসি তোমায়। আমিও। সারা জীবন এভাবেই আমার হয়ে থেকো। যদি কখনো ছেড়ে যাওয়ার চেষ্টাও করেছো তো একদম না। জানি তুমি কতটা ফাজিল পিচ্ছি বউ। কি? আমি ফাজিল? আবার পিচ্ছি? আমার পিচ্ছি বউ। আমি নিঃশব্দে ওনার কাঁধে মাথা রাখলাম, একটা শান্তির হাসি দিলাম। অবশেষে কেউ তো আমার হলো, একান্তই আমার হলো, যাকে আমার বড্ড প্রয়োজন। জীবনে প্রথম প্রেম না, আসল ভালোবাসার দরকার। আরে আরে, কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান। এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।